বুঝতে পারছি সব আপনাদেরকে বলেছি জিম তো বলছি সবাই একশো সবাই একশো আমি হ্যাঁ কেমন কনসেপ্ট দেখো শোনো, প্রথম খেয়াল করে নিচ্ছি আমরা আগের দিনের লাস্ট যেটা করেছিলাম ওই গাউসীয় সমীকরণটা থেকেই বলতে শুরু করছি। গাউসীয় সমীকরণটা কী ছিল? দুটো মাধ্যমে যখন মাঝখানে গোলীয় তল থাকতো সমতলের পরিবর্তে, তো গোলীয় তলের প্রতিসরণের ক্ষেত্রে যদি একদিকটা মিউ ওয়ান একদিকটা মিউ টু হয় অর্থাৎ লঘু ঘন, তাহলে সেক্ষেত্রে একটা সমীকরণ পাই আমরা। সেই সমীকরণটা হচ্ছে মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। এই ফর্মুলাটা খেয়াল রাখতে হবে। এখন এই ফর্মুলাটা ছাড়াও আরেকটা ফর্মুলা দেখেছিলাম আমরা, সেটা উল্টোটা, সেটা হচ্ছে মিউ ওয়ান বাই ভি মাইনাস মিউ টু বাই ইউ ইকুয়াল টু মিউ ওয়ান মাইনাস মিউ টু বাই আর। অর্থাৎ দুরকম ফর্মুলাটা কি? একটা হচ্ছে মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর, আর একটা হচ্ছে মিউ ওয়ান বাই ভি মাইনাস মিউ টু বাই ইউ ইকুয়াল টু মিউ ওয়ান মাইনাস মিউ টু বাই আর। অর্থাৎ এখানে প্রথমে যা থাকবে এটা দ্বিতীয় যা থাকবে সেটা মানে সেটা হবে। আর নিচে সিরিয়ালি হচ্ছে ভি ইউ আর। আর যদি আমরা এই ফর্মুলাতেও খেয়াল করি একই ব্যাপার, ভি ইউ আর মিউ টু মিউ ওয়ান মিউ টু মাইনাস মিউ ওয়ান। এবার এই দুটো সূত্র কখন কোনটা হয় সেটা খেয়াল করার জন্য যেটা খেয়াল রাখতে হবে, এক্ষেত্রে যদি আমরা খেয়াল রাখি তাহলে মিউ ওয়ান মাধ্যমে বস্তু আছে, আর যদি আমরা এর যখন মিউ ওয়ান মাধ্যমে বস্তু আছে তখন ফর্মুলাতে কিন্তু মিউ ওয়ান বাই ইউ হয়েছে। আর যখন এখানে মিউ টু মাধ্যমে বস্তু আছে তখন সেক্ষেত্রে ফর্মুলাটা পেয়েছি মিউ টু বাই ইউ। বাকি ব্যাপারটা তো বুঝতে পারা যাচ্ছে। যদি মিউ টু বাই ইউ হয় তাহলে তখন মিউ ওয়ান বাই ভি হবে, আর যদি মিউ ওয়ান বাই ইউ হয় তাহলে তখন মিউ টু বাই ভি হবে। অর্থাৎ ইউয়ের ব্যাপারটা খেয়াল করলেই হয়ে গেল। আর ডান দিকে তো সিরিয়ালি হবে, যদি বাঁ দিকে মিউ ওয়ান আর মিউ টু থাকে তাহলে ডান দিকে মিউ ওয়ান মাইনাস মিউ টু। বেশ, এই ফর্মুলা দুটো কাজে লাগিয়ে পরে লেন্সের অনেক ক্যালকুলেশন কমপ্লিট করা হয়। সেই জন্য একবার খেয়াল করলাম সূত্র যেটা গাউসীয় সমীকরণ বলা হয়। এবার এই গাউসীয় সমীকরণগুলো কাজে লাগিয়ে লেন্সের যাবতীয় হিসাবপত্র আমরা বুঝবো। তার আগে লেন্সের সামান্য কিছু বুঝে নিই আমরা। সেটা হচ্ছে লেন্সের ক্ষেত্রে প্রথম কথা একটা ছোট্ট মধ্যে ইনফরমেশন জানবো যে লেন্স হচ্ছে কতগুলো প্রিজমের সমষ্টি। তো একটা প্রিজমের ব্যাপারে যদি খেয়াল করি, এটা একটা প্রিজম এটা একটা প্রিজম, যদি এইভাবে দুটো প্রিজম রাখা হয় তাহলে এটা যদি ঘনমাধ্যম দিয়ে তৈরি প্রিজম হয় অর্থাৎ বাইরের তুলনায় এটা ঘনমাধ্যম, সাপোজ যদি আমরা ধরে নিই এটা কাঁচের প্রিজম আর এটা বায়ু মাধ্যম, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে কাঁচের প্রিজম যদি বাইরেটা বায়ু হয় তাহলে সেক্ষেত্রে আলোক রশ্মি ভূমির দিকে বেঁকে যায়। ভূমিটা হচ্ছে এইটা, ভূমির দিকে বেঁকে যায়। নিচের দিকে যদি আরেকটা আলোক রশ্মি খেয়াল করি এই প্রিজমটার ক্ষেত্রে, তারও প্রকৃতপক্ষে ভূমির দিকে বেঁকতে গিয়ে উপর দিকে উঠে গেছে। অর্থাৎ এক্ষেত্রে দুটো প্রিজম যদি এইভাবে রাখা হয় ঘনমাধ্যম দিয়ে তৈরি প্রিজম, তাহলে সেক্ষেত্রে সমান্তরাল রশ্মি অভিসারী রশ্মিতে পরিণত হচ্ছে। এবার আমরা যদি লেন্সের ব্যাপার খেয়াল রাখি তাহলে লেন্সের ক্ষেত্রে কিন্তু উত্তর লেন্সের ক্ষেত্রে সমান্তরাল রশ্মি অভিসারী রশ্মিতে পরিণত হয়,
এবং যে বিন্দুতে মিলিত হয় তাকে কী বলা হয়? ফোকাস। অর্থাৎ উত্তল লেন্সের যে ঘটনা সেটা কতকটাই প্রিজমের ঘটনার সঙ্গে মিলছে। এইভাবে দুটো প্রিজম রাখলে যা হচ্ছে লেন্সের ক্ষেত্রেও তাই হচ্ছে। তার কারণ হচ্ছে এই লেন্সেও যদি খেয়াল করি এই প্রধান অক্ষের দুদিকে জোড়ায় জোড়ায় প্রিজম আছে। এখানে যেমন এক জোড়া প্রিজম দেখছি, তার ঠিক নিচে আবার এক জোড়া প্রিজম থাকবে। অর্থাৎ উত্তল লেন্সের ক্ষেত্রে যদি প্রধান অক্ষের দুপাশে আমরা খেয়াল করি তাহলে জোড়ায় জোড়ায় দুটো করে প্রিজম খেয়াল করতে পারবো, এবং এখানে বলতে পারবো উত্তল লেন্স মানে অনেকগুলো প্রিজমের সমষ্টি। প্রধান অক্ষ থেকে দূরে, প্রধান অক্ষ থেকে উপরের দিকে যতগুলো প্রিজম আছে, প্রধান অক্ষ থেকে নিচের দিকেও ততগুলো প্রিজম আছে। এইবার সেই জোড়ায় জোড়ায় দুটো করে প্রিজম কী করছে? জাস্ট এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। নিয়ে সম্মিলিতভাবে কী হচ্ছে? লেন্সের ক্ষেত্রে সমান্তরাল রশ্মি অভিসারী রশ্মিতে পরিণত হচ্ছে, এবং সেক্ষেত্রে উত্তল লেন্সের এই ঘটনাটাকে বলা হয় অভিসারিতা। অভিসারী রশ্মি করে দিচ্ছে যেহেতু, তাই উত্তল লেন্সকে এখানে কী বলা হয়? অভিসারী লেন্স। অর্থাৎ সেটাও খেয়াল করা কিন্তু যদি উত্তল লেন্সটা ঘন মাধ্যম দিয়ে তৈরি হয়, বাইরেটা যদি লঘু মাধ্যম হয়, তবেই কিন্তু উত্তল লেন্স অভিসারী লেন্স। অর্থাৎ সেক্ষেত্রেই সমান্তরাল অভিসারী হয়। কিন্তু যদি বাইরেটা ঘন হয়, মাধ্যমটা বাইরেটা ঘন হয় আর উত্তল লেন্সটা যদি লঘু মাধ্যম দিয়ে তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে উল্টো ঘটনা ঘটবে। তার কারণ সেক্ষেত্রে ওই প্রিজমের ক্ষেত্রেও তাই হয়, ভূমির দিকে না বেঁকে ভূমির উল্টো দিকে বেঁকবে। তখন সেক্ষেত্রে কিন্তু এটা সমান্তরাল রশ্মি হলেও অপসারী রশ্মি হয়ে যাবে। অর্থাৎ উত্তল লেন্সও সমান্তরাল রশ্মিকে অপসারী রশ্মি করতে পারে যখন বাইরেটা ঘন আর উত্তল লেন্স লঘু মাধ্যম দিয়ে তৈরি হবে। অর্থাৎ উত্তল লেন্স সবসময় যে অভিসারী লেন্স হবে তার কোনো কথা নেই। একইভাবে অবতল লেন্সের ক্ষেত্রে যদি খেয়াল করি, নর্মাল অবতল লেন্স অর্থাৎ ঘন মাধ্যম দিয়ে তৈরি অবতল লেন্স, সেক্ষেত্রে প্রিজমের ক্ষেত্রে যদি এইভাবে প্রিজমকে রাখি, তাহলে সেক্ষেত্রে আবার ভূমির দিকে ব্যক্তি গিয়ে অপসারী রশ্মি হচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে অবতল লেন্সের ক্ষেত্রে যদি একইভাবে খেয়াল করি, তাহলে প্রধান অক্ষের দুপাশে জোড়ায় জোড়ায় প্রিজম আছে। সেই জোড়ায় জোড়ায় প্রিজমগুলো কী করছে? সমান্তরাল রশ্মিকে অপসারী রশ্মি করছে। সেই জন্য অবতল লেন্সকে কী লেন্স বলা হচ্ছে? অপসারী লেন্স। এবার এক্ষেত্রে যদি আমরা খেয়াল রাখি একই ব্যাপার, এই অবতল লেন্সটা যদি লঘু মাধ্যম দিয়ে তৈরি হয় আর বাইরেটা যদি ঘন মাধ্যম হয়, তাহলে তখন অবতল লেন্সটাই আবার অপসারী না করে অভিসারী করবে। অর্থাৎ ঘন মাধ্যম দিয়ে তৈরি অবতল লেন্স যদি তাকে তুলনামূলক লঘু মাধ্যমে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে অবতল লেন্স অপসারী লেন্স হিসেবে কাজ করে। কিন্তু যদি অবতল লেন্সটা লঘু মাধ্যম দিয়ে তৈরি হয় আর বাইরের মাধ্যমটা যদি ঘন মাধ্যম হয়, তাহলে অবতল লেন্স অভিসারী লেন্স হিসেবে কাজ করবে। তার মানে সাধারণভাবে বলতে গেলে ঘন মাধ্যম দিয়ে তৈরি উত্তল লেন্স অভিসারী লেন্স, ঘন মাধ্যম দিয়ে তৈরি অবতল লেন্স অপসারী লেন্স। কিন্তু ব্যাপারটা উল্টো হলে পরে উল্টো হয়ে যাবে। যেক্ষেত্রে বলা হয় জলের ভিতরে বায়ু বুদবুদ, আকৃতিতে উত্তল, কিন্তু যেহেতু জলের তুলনায় বায়ু লঘু, তাই জলের ভিতরে বায়ুর বুদবুদ কি লেন্স হিসেবে কাজ করে? জলের ভিতরে বায়ুর বুদবুদ কি লেন্স হিসেবে কাজ করে যদি কোশ্চেনটা, তাহলে কি আছে? তাহলে বলতে হবে জলের ভিতরে বায়ুর বুদবুদ আকৃতিতে উত্তল লেন্স হলেও আচরণে অপসারী লেন্স হিসেবে কাজ করে। অবতল লেন্স হিসেবে কাজ করে কথাটা ভুল, কিন্তু কারণ আকৃতিতে উত্তলই কিন্তু অপসারী লেন্স হিসেবে কাজ করে। এমনিতে ন্যাচারালি ঘন মাধ্যম দিয়ে তৈরি উত্তল লেন্স অভিসারী লেন্স হিসেবে কাজ করে, কিন্তু জলের ভিতরে বায়ুর বুদবুদ যেহেতু লঘু মাধ্যম দিয়ে তৈরি, তাই সেটা আকৃতিতে উত্তল হলেও আচরণে কিন্তু অপসারী লেন্স। বেশ, এরপরে যেটা আমরা লেন্সের ক্ষেত্রে বুঝবো সেটা হচ্ছে ইউভিএফ এর সম্পর্ক। ইউভিএফ এর সম্পর্ক হচ্ছে 1/v - 1/e = 1/v। দর্পণের ক্ষেত্রে সম্পর্কটা কী হয়? 1/v + 1/e = 1/v, এখানে প্লাস হয় শুধুমাত্র। আর লেন্সের ক্ষেত্রে 1/v - 1/v = 1/v। সিরিয়ালটা ঠিকই রাখতে হবে একই রকম, VUF। এবার দর্পণের ক্ষেত্রে এখানটা প্লাস হয়, লেন্সের ক্ষেত্রে মাইনাস। বেশ, এবার সেই উত্তল লেন্সের ক্ষেত্রে বা অবতল লেন্সের ক্ষেত্রে যে লেন্সের ক্ষেত্রে হোক না কেন সূত্রের প্রমাণটা একই টাইপের, এবং সব লেন্সের ক্ষেত্রেই লেন্সের সাধারণ সমীকরণ হিসেবে কিন্তু এটাই লেন্সের সাধারণ সমীকরণ। এইবার যখন আমরা অঙ্ক করব তখন উত্তল লেন্স বা অবতল লেন্স অনুযায়ী কিছুটা চিহ্ন পাল্টাবে, কিন্তু সাধারণভাবে উত্তল লেন্স বা অবতল লেন্সের সমীকরণ হিসেবে এটাকেই বলা হবে। অঙ্ক করতে গিয়ে কিন্তু এই লেন্সের ইউভিএফ এর চিহ্নগুলোকে নতুনভাবে ভাবতে হবে। বেশ, সেটা একটু পরে আসছি, একবার বলে দেবো। উত্তল লেন্সের ক্ষেত্রে যদি আমরা সূত্রটা প্রমাণ করতে যাই, এখানে উত্তল লেন্স কী করেছে, কী ধরনের প্রতিবিম্ব তৈরি করেছে? এক্ষেত্রে উত্তল লেন্স বিবর্ধিত অসৎবিম্ব তৈরি করেছে। তার কারণ বস্তুটাকে কোথায় রেখেছি?
অর্থাৎ ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে। ফোকাস দূরত্বের যদি কম দূরত্বে রাখা হয় উত্তল লেন্সের ক্ষেত্রে, তাহলে বিবর্ধিত অসৎ বিম্ব তৈরি হয়। সেক্ষেত্রে এটা যদি বস্তু হয়, এটা তার প্রতিবিম্ব, বিবর্ধিত অসৎ বিম্ব, তাহলে ওবি হচ্ছে ইউ, ওবি ড্যাশ হচ্ছে ভি, আর ও এফ হচ্ছে স্মল এফ ফোকাস দূরত্ব। এই ছবির ক্ষেত্রে যদি খেয়াল করি সবগুলোই বাঁ দিকে আছে, অর্থাৎ ইউ ভি এফ তিনটেই নেগেটিভ। অর্থাৎ যখন আমরা ক্যালকুলেশনের চিহ্ন ইউজ করবো তখন সবকটাই নেগেটিভ বসবে। এবার এখানে টেকনিক কি ছিল? সদৃশকোণী ত্রিভুজের ব্যাপার। প্রথমে কোন জোড়া সদৃশকোণী ত্রিভুজ নেব, নাম কি? এ বি ও আর এ ড্যাশ বি ড্যাশ ও। এবার এ বি ও আর এ ড্যাশ বি ড্যাশ ও যখন নেবো তখন কি হবে? এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ ইকুয়াল টু ও বি বাই বি ড্যাশ। তারপর বলছি, তার মানে এই দুটো ত্রিভুজকে যদি নিই আমরা, তাহলে এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ ইকুয়াল টু ও বি বাই ও বি ড্যাশ। এটার নামটা থেকেই খেয়াল করা যাবে, এ বি ও আর এটা হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ ও। তাহলে তখন দেখো নামেই থাকছে এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ ইকুয়াল টু ও বি বাই ও বি ড্যাশ। এবার এখানে ত্রিভুজেও খুঁজে পাওয়া যাচ্ছে। তাই এটা এক জোড়া হয়ে গেল। আরেক জোড়া ত্রিভুজ আরেকটা ত্রিভুজ পিও এফ আর এ ড্যাশ বি ড্যাশ। আগে যেমন ও বিন্দুটাকে নিয়ে করলাম, এখানে ছিলাম এফ কে। আগে এ বি নিয়েছিলাম, এ ড্যাশ বি ড্যাশ নিয়েছিলাম, এখানে পিও আর এ ড্যাশ বি ড্যাশ। এবার ব্যাপার হচ্ছে যে এ বি আর পিও কি সমান? কারণ এখন যখন ত্রিভুজটা নেবো আমি পিও এফ আর এ ড্যাশ বি ড্যাশ ও এফ, তখন সেক্ষেত্রে কী আসবে? পিও বাই এ ড্যাশ বি ড্যাশ ইকুয়াল টু আসবে ও এফ বাই বি ড্যাশ এফ। নিয়ে তারপর ওপি আর এবি যেহেতু সমান, তাই এখানে বাঁ দিকের লাইনটা আবার এবি বাই এ ড্যাশ বি ড্যাশ হয়ে যাবে। নিয়ে তাহলে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে বাঁ দিকটা সমান হওয়ার কারণে ডান দিকটা সমান করতে পারবো। আমি দেখিয়ে দিচ্ছি ক্যালকুলেশন করবো। 1 নম্বর ইকুয়েশন পাবো এবি বাই এ ড্যাশ বি ড্যাশ ইকুয়াল ওবি বাই ওবি ড্যাশ। আর 2 নম্বর সমীকরণ পাবো এবি বাই এ ড্যাশ বি ড্যাশ ইকুয়াল ও এফ বাই বি ড্যাশ। আমি ডান দিকের সঙ্গে ডান দিক যখন সমান করবো তখন শেষমেশ ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে এটা। এবার এগুলো সব কিসের আকারে লিখবো? এগুলো সব ইউভিএফ এর আকারে লিখবো। বেশ, যেটা বলছিলাম দেখো, তারপরে এগুলোকে কী করবো? ইউভিএফ এর আকারে লিখবো। তো ওবির জায়গায় তখন মাইনাস ইউ লিখেছি, ওবি ড্যাশের জায়গায় মাইনাস ভি লিখেছি, ওএফ এর জায়গায় এফ লিখেছি, আর বি ড্যাশ এফটাকে ওবি ড্যাশ প্লাস ওএফ লিখেছি। পরবর্তীকালে ওবি ড্যাশের জায়গায় মাইনাস ভি আর ওএফ এর জায়গায় এফ। তারপরে কী করতে হবে? গুণ গুণ প্রথমে, তারপর তো ভাগ। গুণ করার পরে তারপরে যখন এরকম একটা লাইন আসবে তখন উভয় পক্ষকে
ইউভিএফ দিয়ে ভাগ করলে পরে এই সমীকরণটা বেশ। যদি উত্তর লেন্স অবতল লেন্স যাই দেখ না কেন, টেকনিক কিন্তু এটাই, ছবি আঁকার পরে দুজোড়া ত্রিভুজ আসবে, দুজোড়া ত্রিভুজ আসার পরে সেগুলোকে ইউভিএফ আকারে লিখে দেওয়া, লিখে দেওয়ার পর এরকম একটা লাইন পাবো, এরকম একটা লাইন পাওয়ার পরে ইউভিএফ দিয়ে ভাগ করা। আর একটু যদি খেয়াল রাখো তাহলে অসুবিধা হবে না, ডান দিকে ইউভিটা রাখবে, ডান দিকে যখন ইউভি রাখবে তখনই মনে রাখো, যখন ইউভি রেখেছো ইউভিকে ইউভিএফ দিয়ে ভাগ করবে মানে 1/f চলে আসবে, তাহলে আর এদিক ওদিক করতে হবে। আগে যদি খেয়াল রেখে দাও যে ডান দিকটাতে ইউভি রাখবো, বাকি বাঁ দিকে রাখবো, অটোমেটিক্যালি ইউভি ডান দিকে রাখলে পরে ইউভিএফ দিয়ে ভাগ করলে পরে 1/f চলে আসবে, তাহলে বাঁ দিকে অটোমেটিক্যালি 1/f - 1 দিয়ে আসবে। যদি এভাবে সাজিয়ে না করে দিলে আর এদিক ওদিক করে তারপরে এই সমীকরণটা আনতে হবে। আর যদি আগের থেকে এটা ভেবে রেখে দাও যে ডান দিকে আমি ইউভি রাখবো, তাহলে ইউভি রাখলে ইউভিএফ দিয়ে ভাগ করলে 1/f আসবে, তাহলে বাকি ব্যাপারটা আর এদিক ওদিক করতে হবে। ঠিক আছে? অবতল লেন্সের ক্ষেত্রে একই ব্যাপার, বলছি না। বেশ, আর কয়েকটা ছোটোখাটো ফর্মুলা খেয়াল রেখে দাও, সেটা হচ্ছে V/A, HI/HO হচ্ছে বিবর্ধন। এক্ষেত্রে বাংলা কথা কি এটা? HI/HOটা HI আর HOটা কি? অর্থাৎ হাইট অফ ইমেজ, সেই অর্থে HI, আর HO বলতে হাইট অফ অবজেক্ট। তাহলে HI/HO হচ্ছে রৈখিক বিবর্ধন। এবার প্রমাণ করা যায় সেটাই V/U এর সঙ্গে সমান। তাহলে রৈখিক বিবর্ধন HI/HO না V/U? অ্যাকচুয়ালি রৈখিক বিবর্ধন সংজ্ঞা অনুযায়ী কিন্তু HI/HO, তার অনুপাতে যে মানটা হবে সেটাই হচ্ছে রৈখিক বিবর্ধনের মান। এবার দেখা যায় V/U এর মানটা তার সঙ্গে সমান হচ্ছে, তাহলে V/Uটাও রৈখিক বিবর্ধন, কারণ V/U এর মানটাও রৈখিক বিবর্ধন, তার জন্য এটার সঙ্গে এটা সমান বলা যাবে। বেশ, এবার যদি আমরা প্রমাণটা দেখি, তো সেই প্রমাণটার দিকে পরে আমি দেখেছি, সে দেখে নেবো। বেশ, এবার যদি HI আর HO ইকুয়াল টু V/U প্রমাণটা দেখি আমরা, তার একটা ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে। শুধুমাত্র এখানে পিও যেটা এঁকেছিলাম ওটা থাকবে না, বাকি সবই এক। তাহলে এখানে একটা ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই ত্রিভুজ থেকে ডাইরেক্ট প্রথমে OB আর OB ড্যাশটা কী করে VRU, আর এদিকে AB আর AB ড্যাশ ওটাতে HI আর HO। তাহলে এই ত্রিভুজকে সদৃশকোণী করলেই তো সদৃশকোণী থেকে AB/A ড্যাশ B ড্যাশ, বা যদি বলো AB/A ড্যাশ B ড্যাশ ইকুয়াল টু OB ড্যাশ বাই OB। এবার দেখো খেয়াল করে যে A ড্যাশ B ড্যাশ বাই AB যখন লিখছি, তখন A ড্যাশ B ড্যাশ এবং AB দুটোই উপর দিকে না একটা উপর দিকে নিচের দিকে? কারণ এখানে যেহেতু সমশীর্ষ প্রতিবিম্ব, তাই দুটোই উপর দিকে, দুটোই যদি উপর দিকে হয় তাহলে দুটোই প্লাস, তাহলে HI এবং HO দুটোই প্লাস, আর এদিকে U আর V দুটোই মাইনাস। তাই যখন ডান দিকে দুটোই লিখছি তখন -V/-U, তখন আলটিমেটলি V/U। অর্থাৎ এক্ষেত্রে HI/HO ইকুয়াল টু কি? V/U। যেটা দর্পণের ক্ষেত্রে কিন্তু এই প্রমাণটা করতে গিয়ে দেখেছিলাম HI/HO ইকুয়াল টু ছিল, দর্পণের ক্ষেত্রে HI/HO ইকুয়াল টু -V/U এসেছিল। এখানে HI/HO ইকুয়াল টু +V/U, দর্পণের ক্ষেত্রে HI/HO ইকুয়াল টু -V/U এসেছিল। তার কারণ হচ্ছে দর্পণের লেন্সের ক্ষেত্রে সদ্বিম্ব অসদ্বিম্বের ব্যাপারটা একটু উল্টো, সেই জন্য এখানে চিহ্নটা পাল্টায়। ওখানেও HI/HOকেই রৈখিক বিবর্ধন বলে, এখানেও HI/HOকেই রৈখিক বিবর্ধন বলে, ওটা মিল। কিন্তু ক্ষেত্রে ইউভির ব্যাপারটা বা সদ্বিম্ব অসদ্বিম্বের ব্যাপারে চিহ্নটা উল্টো আছে। একবার বলে দিচ্ছি, মনে করলাম। সেটা দর্পণের ক্ষেত্রে বস্তু আর প্রতিবিম্ব যদি একই দিকে হয়, অর্থাৎ দুটোই যদি বাঁ দিকে হয়, তাহলে সদ না অসদ? দর্পণের ক্ষেত্রে বস্তু বাঁ দিকে, প্রতিবিম্ব যদি বাঁ দিকেই হয় তাহলে প্রতিবিম্ব সদ। আর লেন্সের ক্ষেত্রে বস্তু বাঁ দিকে, প্রতিবিম্ব যদি ডান দিকে হয় তাহলে সদ। আর যদি বস্তু আর প্রতিবিম্ব একই দিকে হয় লেন্সের ক্ষেত্রে তাহলে অসদ। তার মানে সদ্বিম্ব আর অসদ্বিম্বের ব্যাপারটা লেন্স আর দর্পণে যদি কম্পেয়ার করি, ডান দিক বাঁ দিকে একটু উল্টো হবে। কি বুঝতে পারলে? তার জন্যই প্লাস মাইনাসের চিহ্নটা একটু পাল্টাইছে। যে ক্ষেত্রে HI/HO ইকুয়াল টু -V/U হয়েছিল, এখানে HI/HO ইকুয়াল টু +V/U। তার কারণটা কিন্তু ছোটো মতো কারণটা কিন্তু এটাই, যার কারণে আসা ব্যাপার। কারণ এখানে ক্যালকুলেশনের সময় কী দেখলাম, উপর নিচ আর ডান দিক বাঁ দিক নিয়ে হচ্ছে। এই উপর নিচ আর ডান দিক বাঁ দিক ব্যাপারটা ওখানের সঙ্গে লেন্সের সঙ্গে দর্পণের যখন হিসাব করতে হবে তখন এই প্লাস মাইনাসের ব্যাপারটা আসছে। বেশ, আর একটা জিনিস বলেছিলাম, মনে করিয়ে দিচ্ছি, অসৎ বস্তুর কনসেপ্ট। সৎ বস্তু মানে যে সত্যিকারের বস্তু। আর বলেছিলাম লেন্স এবং দর্পণ দুটো ক্ষেত্রে বস্তু কোথায় রাখবো? বাঁ। তার মানে সবসময় বস্তুর দূরত্বটা কী হবে? নেগেটিভ। সেটা লেন্স এবং দর্পণ সব ক্ষেত্রেই বস্তু বাঁ দিকেই রাখবো,
তার মানে ইউ সবসময় নেগেটিভই হবে। এবার দর্পণের ক্ষেত্রে যদি সদ্বিম্ব হয় তাহলে ভি পজিটিভ না নেগেটিভ? যদি সদ্বিম্ব হয় তাহলে বাঁ দিকেই হবে, তার মানে দর্পণের ক্ষেত্রে সেটা নেগেটিভ। আর যদি অসদ্বিম্ব হয় তাহলে অসদ্বিম্ব মানে তখন ডান দিকে হবে, তখন অসদ্বিম্বের ক্ষেত্রে ভিটা পজিটিভ, আর লেন্সের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো হবে। কিন্তু মিলটা কোথায়? দুক্ষেত্রে কিন্তু ইউ নেগেটিভই ধরবে। আর একটা ব্যাপার মনে করে দিচ্ছি, সেটা হচ্ছে উত্তল দর্পণ এবং অবতল দর্পণ দুক্ষেত্রে কার ক্ষেত্রে ফোকাস পজিটিভ, কার ক্ষেত্রে নেগেটিভ ছিল? এতে যদি অবতল দর্পণ হয় তাহলে ফোকাসটা কোন দিকে থাকবে? বাঁ দিকে, কারণ এদিকে বস্তু রাখবো। অর্থাৎ অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু বাঁ দিকে, ফোকাসটাও বাঁ দিকে, তাহলে বস্তু দূরত্ব নেগেটিভ, ফোকাস দূরত্ব নেগেটিভ। আর উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তুটা এইদিকে রাখবো কিন্তু ফোকাসটা কোন দিকে? ডান দিকে, মানে বস্তু দূরত্ব নেগেটিভ কিন্তু ফোকাস দূরত্ব পজিটিভ। সেই জন্যই বাঁ দিক ডান দিক ব্যাপারগুলো ফিক্সড করা হয়েছে। এবার লেন্সের ক্ষেত্রে, উত্তর লেন্সের ক্ষেত্রে বস্তু তো বাঁ দিকে রাখবো, তাহলে বস্তু দূরত্ব নেগেটিভ, কিন্তু ফোকাসটা ডান দিকটা হয় না বাঁ দিকের ফোকাসটা কেনা হয়? লেন্সের ক্ষেত্রে কিন্তু ফোকাস দুদিকেই আছে, বাঁ দিকেও ফোকাস আছে, ডান দিকেও ফোকাস আছে, কিন্তু বাঁ দিকের ফোকাসটা না হয় না ডান দিকের ফোকাসটা না হয়। সমান্তরাল আলো গেল তার ফোকাস দিয়ে যাবে, তখন কোন দিকের ফোকাস দিয়ে যায়? তার মানে উত্তর লেন্সের ক্ষেত্রে ডান দিকের ফোকাসটা নিই না বাঁ দিকের ফোকাসটা নিই? উত্তর লেন্সের ক্ষেত্রে ডান দিকের ফোকাসটা নিই। তাহলে উত্তর লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব পজিটিভ না নেগেটিভ? তার মানে এখানে একটা মিল পেয়ে গেলাম। উত্তর দর্পণের ক্ষেত্রেও ফোকাস দূরত্ব কী রাখলাম, আর উত্তর লেন্সের ক্ষেত্রেও ফোকাস দূরত্ব। তার মানে উত্তর লেন্স এবং উত্তল দর্পণ দুক্ষেত্রেই পজিটিভ, আর অবতল দর্পণ আর অবতল লেন্স দুক্ষেত্রেই ফোকাস দূরত্ব নেগেটিভ। তাহলে এটা আবার মিল পেলাম। কিন্তু আবার সদ্বিম্ব অসদ্বিম্ব তৈরি হওয়ার ব্যাপারে আবার উল্টো আছে, কারণ অবতল দর্পণ ন্যাচারালি বস্তুর কি প্রতিবিম্ব তৈরি করে? অবতল, কি বললাম? অবতল দর্পণ বস্তুর সৎ অসৎ প্রতিবিম্ব সব রকমই তৈরি করে। অবতল দর্পণ বস্তুর সৎ অসৎ সব প্রকার প্রতিবিম্বই তৈরি করে। কিন্তু উত্তল দর্পণ শুধুমাত্র বস্তু উত্তল দর্পণ সর্বদাই বস্তুর খর্বাকার অসৎবিম্ব তৈরি করে। ঠিক একই ঘটনা উত্তল লেন্স অবতল দর্পণের মতন সব ধরনের প্রতিবিম্ব তৈরি করে, মানে সৎ অসৎ সবই করতে পারে। কিন্তু অবতল লেন্স উত্তল দর্পণের মতন কি করে? সবসময় খর্বাকার অসৎবিম্বই তৈরি করে। এখন এই কথাগুলো যখন বলছি তখন বস্তুটা কি বস্তু নিচ্ছি? যখন যতগুলো কথা বললাম সবগুলোর ক্ষেত্রে বস্তুটা কি বস্তু? বস্তুটা সৎ বস্তু। কারণ সব ক্ষেত্রে বস্তু কোন দিকে থাকবে? কারণ যতগুলো ব্যাপার ভাবলাম লেন্স দর্পণ নিয়ে, সব ক্ষেত্রে বস্তু বাঁ দিকে থাকবে, এবং যখন এই বস্তু বাঁ দিকে থাকবে সত্যিই একটা বস্তু থাকবে, এবং সেক্ষেত্রে সেই বস্তুটাকে কি বস্তু বলা হবে? সৎ বস্তু। এবার সৎ বস্তু কিন্তু বলে না, এমনি বস্তু বলে, কিন্তু মাথায় রাখবে এক্ষেত্রে এটা সৎ বস্তু। এবার তার অসৎ বস্তু কখন হবে? যখন বস্তু ডান দিকে খেয়াল করা হবে। এবার ডান দিকে খেয়াল করা হবে, ডান দিকে কিন্তু বস্তু থাকবে না, কিন্তু ডান দিকে বস্তুর অবস্থান ভাবা হবে। তখন সেক্ষেত্রে আপতিত রশ্মিগুলো কী ধরনের হবে? অভিসারী হবে। যখন বাঁ দিকে সত্যিই বস্তু রাখবে তখন বস্তু থেকে যে আলোগুলো আসবে সেগুলো কী আলো আসবে? সেগুলো অপসারী আলো আসবে। তার মানে সৎ বস্তু হলে পরে আপতিত রশ্মিগুলো কী রশ্মি হয়? অপসারী হয়। তারপরে সেটা প্রতিফলন বা প্রতিসরণের পর অভিসারী অপসারী যা কিছু হতে পারে, কিন্তু আপতিত রশ্মিগুলো সবসময় সৎবস্তুর ক্ষেত্রে অপসারী হয়। কিন্তু যখন আপতিত রশ্মিগুলোই আমরা অভিসারী নেব তখন বুঝে নিতে হবে এক্ষেত্রে কী বস্তুর কথা ভাবা হবে। কারণ সেক্ষেত্রে লেন্স বা দর্পণের অনুপস্থিতিতে এই অভিসারী রশ্মিগুলো যেখানে মিলবে সেই অবস্থানটাকে কার অবস্থান ধরা হবে? সেটা হচ্ছে অসৎ বস্তুর অবস্থান ধরা হবে। অবশ্যই সেই অবস্থানটা কোন দিকে দাঁড়াচ্ছে? ডান দিকে। সেটা দর্পণ বা লেন্স সব ক্ষেত্রেই অসৎ বস্তুর অবস্থান ডান দিকে, আর সব ক্ষেত্রে সৎ বস্তুর অবস্থান বাম দিকে। তার মানে যেমন খানিকক্ষণ আগে বললাম যে সৎ বস্তুর ক্ষেত্রে বস্তু দূরত্ব সর্বদাই সবার ক্ষেত্রে নেগেটিভ ধরা হবে, সেরকম অসৎ বস্তুর ব্যাপারে লেন্স এবং দর্পণ সবার ক্ষেত্রে অসৎ বস্তুর দূরত্ব কী ধরা হবে? ডান দিকে যেহেতু তাই পজিটিভ ধরা। এই ব্যাপারটা খেয়াল করার যে বস্তু দূরত্বের ব্যাপারে সৎ বস্তু হলে পরে নেগেটিভ ধরা হয়, অসৎ বস্তু দূরত্ব হলে পরে পজিটিভ ধরা হয়। আর সৎ বস্তু হলে পরে আপতিত রশ্মিগুলো অপসারী প্রকৃতির হয়, আর অসৎ বস্তু হলে পরে আপতিত রশ্মিগুলো অভিসারী প্রকৃতির হয়। বেশ, এইভাবেই কিন্তু গড় গড়িয়ে যদি বলতে পারো, ভাবনা চিন্তা করতে পারো গোটা ফিজিক্সটাকে, তাহলে আলটিমেটলি সহজ হবে। ঠিক আছে? বেশ, এবার আর একটা কেস খেয়াল করে নিচ্ছি, সেটা হচ্ছে উত্তল লেন্স আর অবতল দর্পণের ক্ষেত্রে
কি বললাম, উত্তল লেন্স অবতল দর্পণের ক্ষেত্রে সব ধরনের প্রতিবিম্ব তৈরি করে, কিন্তু যখন অসৎবিম্ব তৈরি হয় তখন কিন্তু বিবর্ধিত অসৎবিম্ব তৈরি হয়। উত্তল লেন্স আর অবতল দর্পণের ক্ষেত্রে সৎ অসৎ সব ধরনের প্রতিবিম্ব তৈরি হয়, কিন্তু যখন অসৎবিম্ব তৈরি হয় তখন কিন্তু বিবর্ধিত অসৎবিম্ব তৈরি হয়, এবং সেটা বস্তুর কোন অবস্থানের জন্য হয়, প্রকাশের জন্য। তার মানে অসৎবিম্ব তৈরি হওয়ার পজিশনটা উত্তল লেন্স এবং অবতল দর্পণের ক্ষেত্রে একই পজিশন, এবং দু ক্ষেত্রেই বিবর্ধিত অসৎবিম্ব। কিন্তু যখন উত্তল দর্পণ আর অবতল লেন্স অসৎবিম্ব তৈরি করে তখন সেক্ষেত্রে অসৎবিম্ব কী ধরনের অসৎবিম্ব তৈরি হয়, খর্বাকার অসৎবিম্ব। তার মানে যখন অসৎবিম্বের ব্যাপারে খর্বাকার বা বিবর্ধিত বলে দেবে, সেক্ষেত্রে কিন্তু আমরা লেন্স বা দর্পণটা কী প্রকার সেটা কিন্তু বুঝতে পারবো। কারণ যদি বিবর্ধিত অসৎবিম্ব বলে তাহলে হচ্ছে কি উত্তল লেন্স কিংবা অবতল, আর যদি খর্বাকার অসৎবিম্ব বলে অবতল লেন্স কিংবা উত্তল। এটাও খেয়াল করার একটা বিষয়। বেশ, এরপরে যেটা বিশেষ ব্যাপার বললাম যে উত্তল লেন্স, এই উত্তল দর্পণ আর অবতল লেন্সের ক্ষেত্রে সৎবিম্ব পাওয়া যায় না, অসৎবিম্বই পাওয়া যায় এবং খর্বাকার হয়। এইবার উত্তল দর্পণ এবং অবতল লেন্সের ক্ষেত্রে সৎবিম্ব কখন পাওয়া যায়? অসৎ বস্তুর ক্ষেত্রে। শুধু অসৎ বস্তুর ক্ষেত্রে নয়, এবার অসৎ বস্তুর অবস্থানটা কোথায় যেতে হবে, ওই ফোকাস আর মেরুর মাঝে। তার মানে কতকটা উত্তল লেন্স আর অবতল দর্পণের ব্যাপারে এবং সৎ বস্তুর অসৎবিম্ব পাই ফোকাস আর মেরুর মাঝখানে রাখলে, সেই রকম উত্তল দর্পণ আর অবতল লেন্সের ক্ষেত্রে সৎবিম্ব পাই যখন অসৎ বস্তুটা ফোকাস আর মেরুর মাঝে থাকে। ব্যাপারটা কতটা একই রকম মনে রাখার বিষয়। এবং এটাও ঘটনা যে তোমাদের পিডিএফ যেমন বারবার দেখে নিয়ে তৈরি করে নিতে বলেছিলাম, যে বারবার জিজ্ঞেস করতে না, এখন তো তোমরা এই কথাগুলোও তোমরা যদি বারবার ইউটিউবে চালাও এবং বারবার শোনো, তাহলে দেখবে সেই ছড়ার মতন আতা গাছে তোতা পাখির মতন মুখস্থ হয়ে যাবে, যে কোথায় প্লাস কোথায় মাইনাস, কোন দর্পণে কী হয়, এটা বারবার চালিয়ে দিয়ে মুখস্থ হয়ে যাবে, আমাকে বিরক্ত করতে হবে না। এবং ভবিষ্যতে আমার অবর্তমানেও কেউ এটা চালাইলে পরে তার মুখস্থ হবে, এবং সেটাও একটা যে ধরো সাপোজ আমি যখন মারা যাব তখন তোমার নাতি নাতনিকেও ব্যাপারটা দেখাইতে পারবে যে আমি যে স্যারের কাছে পড়েছি তার তো তার বলিটা শুনে না গেছে। এটা একটা কিন্তু দারুণ পজিটিভ ব্যাপার। বেশ বেশ, এরপরে একটা ছোট্ট জিনিস খেয়াল করে নিচ্ছি, 1/v - 1/a = 1/f। এখান থেকে যদি এই ফর্মুলাটা থেকে বা এই সমীকরণটা থেকে যদি বস্তু কোথায় রাখলে প্রতিবিম্ব কী ধরনের এবং প্রতিবিম্ব কোথায় তৈরি হয় এই ব্যাপারটা খেয়াল করতে চাই, তাহলে অঙ্কগত হবে এই সমীকরণটা কাজে লাগিয়ে সেই ব্যাপারগুলো খেয়াল করে নেয়। কয়েকটা ছোটোখাটো দেখিয়ে দিচ্ছি একবার। সেটা হচ্ছে 1/v - 1/u = 1/f। লেন্সের সমীকরণটাতে যদি আমরা ইউটা ইনফাইনাইট বসাই, তো দেখা যাবে ইউটা ইনফাইনাইট বসালে এখানে ভিটা এফ পেয়ে যাচ্ছি এবং ভিটা প্লাস এফ পাচ্ছি। তার মানে এখানে ভিটা পজিটিভ পাচ্ছি। তার মানে এক্ষেত্রে কী বিম্ব তৈরি হবে, সৎবিম্ব। এবং সৎবিম্ব কোথায় তৈরি হবে, ফোকাস তলে তৈরি হবে, মানে ফোকাস দূরত্ব তৈরি হবে, অর্থাৎ প্রতিবিম্ব দূরত্বটা এখানে ফোকাস দূরত্বের সমান হবে। একইভাবে যদি আমরা বস্তুটাকে ইউটা, যদি বস্তুর দূরত্বটাকে 2f আর ইনফিনিটির মাঝে ধরি, অর্থাৎ বস্তুটাকে কোথায় রেখেছি, 2f থেকে দূরে কিন্তু ইনফিনিটিতে নয়, মানে 2f থেকে দূরে কিন্তু অনেক দূরে নয়। সেক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশনটা দেখি তো দেখতে পাবো আমরা ভি এর মানটা ক্যালকুলেশন যদি করি সেক্ষেত্রে দেখতে পাবো ভিটা পজিটিভ পাচ্ছি, এবং পজিটিভ পাওয়া মানে কি, সৎবিম্ব। আর যদি আমরা ভ্যালুর দিক দিয়ে খেয়াল করি v/x মানে এক্সটা হচ্ছে বস্তু দূরত্ব ধরেছি, তাহলে v/x মানে যে প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্বের অনুপাত খেয়াল করছি, সেই অনুপাতটা দেখা যাবে ক্যালকুলেশন করলে <1 আসছে। তার মানে v/xটা যদি <1 হয় তাহলে প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্বের মানটা <1, তার মানে তো প্রতিবিম্বের হাইট বাই বস্তুর হাইটটাও <1, কারণ খানিকখানি জেনেছি hi/h = v/u। তাহলে v/uটা যদি <1 হয় তাহলে hi/h-টাও, তার মানে hi-টা ছোটো, তার মানে প্রতিবিম্বের আকার এখানে খর্বাকার, তার মানে সেটাও প্রমাণ হয়ে যাচ্ছে। এইভাবে সমস্ত অবস্থানের জন্য যদি আমরা সমীকরণটা কাজে লাগিয়ে প্রমাণ করতে চাই বা বুঝতে চাই, তাহলে ছবি না এঁকেও সূত্রটাতেই বসিয়ে শুধুমাত্র সমীকরণটাতে বসিয়েই শুধুমাত্র বস্তুর কোন অবস্থানের জন্য কী ধরনের প্রতিবিম্ব হবে তা বলা যাবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি যেহেতু ছবিটা থেকে এই সূত্রটা তৈরি করা হয়েছে সমীকরণটা, তাই ছবি না এঁকেই বলা যাচ্ছে। যেটা মাধ্যমিকের ক্ষেত্রে আমরা এই অবস্থানগুলোকে ছবি এঁকে বুঝিয়েছিলাম যে বস্তুকে কোথায় রাখলে কী ধরনের প্রতিবিম্ব হবে। এখন আমরা যদি খেয়াল করি
ছবি না এঁকেও ছবিটা থেকেই প্রাপ্ত লেন্সের যে সমীকরণ, সেই সমীকরণটা থেকেই আমরা ছবি না এঁকেও পাচ্ছি। তার মানে ব্যাপারটা কী দাঁড়ালো, কিছুটা সহজ হয়ে গেল। অ্যাকচুয়ালি 10 থেকে 12 তার মানে সহজ, কারণ 10 তোমাকে ছবি এঁকে এঁকে বুঝতে হয়েছিল, এখন তুমি শুধুমাত্র এই সমীকরণটা জেনে গেলে বলে সমীকরণটা বসিয়ে বসিয়ে পেয়ে যাচ্ছ। তার কারণ হচ্ছে ছাঁচ যদি একবার তৈরি হয়ে যায় তাহলে ছাঁচ থেকে মূর্তি তাড়াতাড়ি তৈরি হয়, কিন্তু ছাঁচটা একবার সময় করে তৈরি করতে। এবার যদি তৈরি করতে নাও পারো, কারোর কাছ থেকে জোগাড় করো তাতেও, কিন্তু যদি বাই চান্স ভেঙে যায় ছাঁচটা তখন তৈরি করতে পারবে না। কিন্তু নিজে যদি ছাঁচটা তৈরি করতে জানো তাহলে আবার সেটাও টেনশন চলে গেলো, যদি ভেঙে যায় তাহলে অসুবিধা নেই, আবার তৈরি করে নেবে। একবার সময় করে তৈরি করে নিলে তারপরে ইউজ করতে লাগলে কম সময়ে প্রচুর মূর্তি তৈরি হতে লাগবে। তার মানে আলটিমেটলি ফিজিক্স হয়ে যাবে। বেশ, বেশ আর একটা ছোটো মতো জিনিস খেয়াল করে নিচ্ছি। অবতল লেন্সের ক্ষেত্রে যদি অসৎ বস্তুর প্রতিবিম্বের খেয়াল করি, তাহলে আবার অঙ্কগত যখন ক্যালকুলেশন করবো তখন অসৎ বস্তুর ক্ষেত্রে ইউটাকে পজিটিভ না নেগেটিভ ধরবো। অসৎ বস্তুর ক্ষেত্রে ইউটা পজিটিভ না নেগেটিভ, লেন্স এবং দর্পণ সবার ক্ষেত্রে বুঝতে পারি না যে ইউ নেগেটিভ হয় সৎ বস্তুর ক্ষেত্রে আর ইউ পজিটিভ ধরা হয় অসৎ বস্তুর ক্ষেত্রে। তার মানে যখন অসৎ বস্তুর ক্যালকুলেশন করবো তখন ইউটা নেগেটিভ না পজিটিভ, তার মানে এই মাইনাসে মাইনাসে প্লাসটা হবে না, কারণ ইউটা পজিটিভ, তাই মাইনাসটা থেকে যাবে। মাইনাসটা রেখে দিয়েই তোমাকে ভি এর মানটা বার করতে হবে। তখন সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে অবতল লেন্সের ক্ষেত্রে অসৎ বস্তুর সদ্বিম্ব হতে পারে যদি ইউটা লেস দেন, তখন সেক্ষেত্রে ভিটা কী পাচ্ছি, পজিটিভ। সেই জন্য খানিক আগে বললাম যে অসৎ বস্তুর সদ্বিম্ব পেতে পারি অবতল লেন্সের ক্ষেত্রে যদি অসৎ বস্তুর অবস্থানটা মেরু আর ফোকাসের মাঝে হয়, অর্থাৎ লেস দেন ফোকাস হয়। ঠিক আছে, ক্যালকুলেশনগুলো আগেও করেছি, দেখে নেবার পর ক্লিয়ার হয়ে যাবে। বেশ, এর পরের বিষয়ে আসছি। বেশ, এরপরে দর্পণ আর লেন্সকে একসঙ্গে বুঝবো। দর্পণকে লেন্সকে একসঙ্গে বুঝবো মিলিতভাবে, এবং এটা যখন বুঝে যাবে তখন থেকে লেন্স দর্পণ আরও সহজ মনে হচ্ছে, যখন দুটোকে মিলিয়ে মিশিয়ে বুঝি। ব্যাপারগুলো কি বলে দিয়ে একবার পড়ো। এখানে একটা উত্তল লেন্স আছে আর সমতল দর্পণ আছে। এই উত্তল লেন্স আর সমতল দর্পণকে একসঙ্গে কাজে লাগিয়ে কী করা হবে, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব বের করা হবে। আর সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত? অর্থাৎ সমতল দর্পণের ফোকাস দূরত্বটা বের করার দরকার নেই, তার মানে সমতল দর্পণকে কাজে লাগিয়ে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব বের করবে। এই ছবিটা দেখছি কিসের জন্য? উত্তল লেন্সের ফোকাস দূরত্ব বার করা যাবে অবতল দর্পণের সাহায্যে। এবার এখানে কিন্তু আবার উল্টোটাও বটে, উত্তল লেন্সের ফোকাস দূরত্বকে কাজে লাগিয়ে অবতল দর্পণের ফোকাস দূরত্ব বের করা যাবে এবং অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ বার করা যাবে। কারণ বক্রতা ব্যাসার্ধের সঙ্গে দর্পণের বক্রতা ব্যাসার্ধের সঙ্গে ফোকাস দূরত্বের সম্পর্ক কি? r/2। অর্থাৎ দর্পণের যখন ফোকাস দূরত্ব পেয়ে যাবো তখন বক্রতা ব্যাসার্ধও পেয়ে যাবো, বা বক্রতা ব্যাসার্ধ যখন পেয়ে যাবো ফোকাস দূরত্ব পেয়ে যাবো। বেশ, তার মানে এখানে দুটো কাজ, কিন্তু লেন্সের সাহায্যে দর্পণের, দর্পণের সাহায্যে লেন্সের। আবার এছাড়া এই ছবিতেও যদি দেখি, এই অ্যারেঞ্জমেন্টেও কিন্তু উত্তল লেন্সের সাহায্যে অবতল দর্পণ, অবতল দর্পণের সাহায্যে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব বের করা যাবে। এখানে উত্তল দর্পণ আর উত্তল দর্পণ আর উত্তল লেন্স আছে, অর্থাৎ এক্ষেত্রেও তাই উত্তল লেন্স আর উত্তল দর্পণে যে কোনো একজনের ফোকাস দূরত্ব জানা থাকলে আরেকজনের ফোকাস দূরত্ব বের করা যাবে। ব্যাপারটা বলছি পরে। অবতল লেন্স আর অবতল দর্পণ যদি থাকে তাহলে সেক্ষেত্রে যে কোনো একজনের ফোকাস দূরত্ব জানা থাকলে আরেকজনের ফোকাস দূরত্ব বের করতে পারবে। এবার পরপর বিষয়গুলো একবার বলে দিচ্ছি। হ্যাঁ, এটা যেহেতু ক্লাসে দেখবে লেখাই নাই, তাই এখন যখন বলছি তখন এই বলাটা কিন্তু তোমরা দরকার পড়লে এই বলাটা শুনে নিয়ে বাড়িতে লিখে নিতে পারবে ইউটিউবের মাধ্যমে। হ্যাঁ, না সবগুলো তো পাঠাইনি, এখানে সবগুলো একবার বলে দিচ্ছি, শুনে নাও মন দিয়ে ফটাফট। যখন উত্তল লেন্সের ফোকাস দূরত্ব বার করবো সমতল দর্পণের সাহায্যে, তখন কথাটা কি বলবো? তখন বলবো শুধুমাত্র একটা ব্যাপার, একটা গ্যাপে রাখবো উত্তল লেন্স আর সমতল দর্পণ। সেই গ্যাপটা কিন্তু কোনো বিষয় নয়, একটা সামান্য গ্যাপ রাখলেই হবে। তারপরে কি করব, উত্তল লেন্সের বাঁ দিকে কোনো একটা দূরত্বে বস্তুকে রাখবো। একটা বিন্দু বস্তুকে যদি রাখি বা কোনো বস্তুকে যদি রাখি, এই বস্তুটাকে যদি একটা নড়াচড়া করি
তাহলে একসময় দেখা যাবে বস্তুর অবস্থানেই প্রতিবিম্ব তৈরি হয়ে গেছে। প্র্যাকটিক্যালি যখন বস্তুর অবস্থানেই প্রতিবিম্ব তৈরি হয়ে যাবে তখন জানতে হবে এই ছবির ঘটনাটা ঘটে গেছে। তার মানে তখন কৃতপক্ষে বস্তুটা কোথায় রেখেছো? কারণ বস্তু ফোকাস দূরত্বে রাখলেই যা দেখতে পাচ্ছি, বস্তুর ফোকাস দূরত্বে রাখলে তবেই বস্তু আর প্রতিবিম্ব ম্যাচ করবে। তার মানে বস্তুটাকে কোথায় রেখেছি? ফোকাস দূরত্বেই রেখেছি। তাহলে বস্তু আর লেন্সের মধ্যে দূরত্বটা ভেবে নাও, সেটাই হবে লেন্সের ফোকাস দূরত্ব। কারণ ওখানে প্র্যাকটিক্যালি তুমি উত্তর লেন্স আর বস্তুর মাঝখানে গ্যাপটা মাপতে পারবে, কারণ লেন্সটাকেও দেখতে পাবে আর বস্তুটাকেও দেখতে পাবে, দেখতে পেলে তাদের মধ্যে ডিস্টেন্সও মাপতে পারবে। সেখানে অ্যারেঞ্জমেন্ট করাই থাকবে, লেন্স স্কেল বসানোই থাকবে। বেশ, যদি এই অ্যারেঞ্জমেন্টে উত্তর লেন্সের সাহায্যে অবতল দর্পণ বা অবতল দর্পণের সাহায্যে উত্তর লেন্সে ফোকাস ধরতে করতে চাই, তাহলে কথাগুলো পরপর বলছি। প্রথম কথা, উত্তর লেন্স আর অবতল দর্পণের মাঝখানে একটা গ্যাপ রাখবো, যে গ্যাপটা কিন্তু খুব বেশি গ্যাপ রাখা হয়নি। এইবার ব্যাপারটা এরকম যে বস্তুটাকে বাঁ দিকে একটু নড়াচড়া করবো। বস্তুটাকে বাঁ দিকে একটু নড়াচড়া করতে করতে এক সময় যখন বস্তু আর প্রতিবিম্ব ম্যাচ করে যাবে, গল্প শুরুটা কিন্তু একটা প্রত্যেকটাতেই একই, যে নড়াচড়া করতে গিয়ে যখন বস্তু আর প্রতিবিম্ব ম্যাচ করবে তখন এই ঘটনাটা ঘটে গিয়েছে, মানে এই ছবির মতন ব্যাপারটা হয়ে গেছে। যখন এই বস্তু আর প্রতিবিম্ব ম্যাচ করে যাবে তখনই তোমার প্র্যাকটিক্যাল কাজ করা শেষ। এরপরে মাপযোগ ব্যাপার, তারপরে যোগ বিয়োগ গুণ, তখন আলটিমেটলি ক্যালকুলেশনটা কমপ্লিট করতে পারবে। হ্যাঁ, আটটা। বেশ, এখানে কীভাবে বলবো? এখানে হচ্ছে উত্তর লেন্স আর অবতল দর্পণের মাঝখানে গ্যাপ আছে আগেই বললাম, আর শুরুটা একই বললাম যে বস্তু আর প্রতিবিম্ব ম্যাচ করতে হবে। এবার এখানে দেখো কখন ম্যাচ করবে সে কথাটা খেয়াল করো। এই বস্তু থেকে যখন আলো যাচ্ছে তখন উত্তর লেন্স সে আলোগুলোকে কী করছে? অপসারী রেখে দিচ্ছে। এবার অপসারী থেকে যায় কখন? যখন লেন্সের ফোকাস দূরত্বে যে কম দূরত্বে বস্তু বেরোয়। তার মানে যদি তোমার উত্তর লেন্সের ফোকাস দূরত্বটা জানা থাকে, অবতল দর্পণের ফোকাস দূরত্ব বের করার কাজ হয়, তার যেহেতু উত্তর লেন্সের ফোকাস দূরত্বটা জানো, তাই তুমি বস্তুটাকে কোথায় রাখবে? ফোকাস দূরত্বে যে কম দূরত্বেই রাখবে। তার মানে বস্তু রাখার একটা সুবিধা হয়ে গেল তুমি যদি উত্তর লেন্সের ফোকাস দূরত্ব জেনে থাকো। এইবার একটু নড়াচড়া করতে হবে। নড়াচড়া কেন করতে হবে? তার কারণ এই অপসারী রশ্মি তো হবে, কিন্তু এই অপসারী রশ্মিগুলো এমনভাবে হতে হবে যেন সেই অপসারী রশ্মিগুলো দর্পণের রেসপেক্টে বক্রতা কেন্দ্র থেকে আসছে বলে মনে হয়। তার মানে একটু তো নড়াচড়া করতে হবে। সেক্ষেত্রে দর্পণটাকে নড়াচড়া করলেও হতে পারে, লেন্সটাকে নড়াচড়া না করে দর্পণটাকে নড়াচড়া করলেও কাজটা হয়ে যেতে পারে। কারণ এই অপসারী রশ্মিগুলো তো ফিক্সড হয়ে গিয়েছে। এবার যখনই আমি দর্পণটাকে নড়াচড়া করছি তখন এই দর্পণের সঙ্গে এর যে ডিস্টেন্সটা সেটা তো বক্রতা কেন্দ্র, এই বক্রতা ব্যাসার্ধ। যখন এই সি বিন্দুটা, অর্থাৎ এই অপসারী রশ্মিগুলো সি বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, যখন এই বিন্দুটা দর্পণের বক্রতা ব্যাসার্ধের সমান হয়ে যাবে তখন কী হয়ে যাবে? তখন প্রকৃতপক্ষে এই আলোগুলো বক্রতা কেন্দ্র থেকে আসছে বলে ব্যাপারটা হয়ে যাবে। যখন বক্রতা কেন্দ্র থেকে আসছে বলে মনে হয়ে যাবে তখন কী হবে? সেম পথে ফিরে আসবে। আর যদি ওক্ষেত্রে সেম পথে ফিরে আসে তাহলে কিন্তু বস্তুর অবস্থানেই প্রতিবিম্ব তৈরি হবে। অর্থাৎ নড়াচড়া করতে করতে যখন এই সিচুয়েশনটা চলে আসবে তখন বস্তুর প্রতিবিম্ব ম্যাচ করে যাবে। তারপরে তোমার কাজ হচ্ছে ক্যালকুলেশন। থিওরিটিক্যাল যখন পরীক্ষায় তোমরা লিখবে তখন তো প্র্যাকটিক্যালের ব্যাপারটা তোমার ঝামেলা নাই। শুধু না, এখন আমি ধরলাম যে উত্তর লেন্সের ফোকাস দূরত্বটা জানা আছে, যদি ধরো তাহলে বস্তুকে বসালাম, তারপরে কিন্তু বক্রতা ব্যাসার্ধ জানা নাই, ওটা বের করব। তখন আমরা শুধু প্র্যাকটিক্যালি কী কাজ করলাম? বস্তু আর প্রতিবিম্ব ম্যাচ করালাম। এটা প্র্যাকটিক্যালি কাজ, কিন্তু বারবার বলছি এই প্র্যাকটিক্যালি কাজটা যখন থিওরিটিক্যালি লিখছো তোমার কোনো ঝামেলা নাই। তুমি বললে যে একসময় পেয়ে গেলাম, তখন তো পেতে হচ্ছে না, পেয়ে গেলাম বলে দিলেই হবে। আর যখন তুমি এটা প্র্যাকটিক্যালি করবে তখন তোমাকে সত্যিই পেতে হবে, কারণ সত্যি না পেলে পরে তারপর ক্যালকুলেশনটা কোথায় দিয়ে করবে। তাহলে থিওরিটিক্যাল উত্তর লেখাটা একটা সহজ ব্যাপার আছে। তার কারণ কি? তুমি পেলাম লিখে দিলে, নিয়ে পেলাম লেখার পরে তুমি কি বলছো না সি বিন্দুটা এখন কি বলে? বক্রতা কিন্তু বটে। তাহলে এখন এই ডিস্টেন্সটা এবার খেয়াল করবো, বলছি এই ডিস্টেন্স বক্রতা কেন্দ্র রাখি নাই তো, বস্তুটাকে এমন জায়গায় রেখেছি যেন এই অপসারী রশ্মিগুলো দর্পণটার বক্রতা কেন্দ্র থেকে আসছে বলে মনে হচ্ছে। অপসারী রশ্মিগুলো অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো, এখানে কিন্তু এই রশ্মিগুলো বস্তু থেকে আসে নাই তো, এটা তো লেন্স দ্বারা প্রতিসরণের পর অপসারী রশ্মিতে পরিণত হয়ে আছে।
তাহলে সেই রশ্মিগুলো যখন বক্রতা কেন্দ্র থেকে আসছে বলে মনে হয়, তখন বস্তুর আর প্রতিবিম্ব ম্যাচ করবে। কি বোঝা গেল? এবার এটা যখন ম্যাচ করে গেল সেটা প্র্যাকটিক্যালি দেখতে পাবে। যখন দেখতে পেয়ে গেলে যে বস্তু দুটো ম্যাচ করে গেছে, এরপর থেকে তোমার লেখাটা থিওরিটিক্যাল। কী লেখা থিওরিটিক্যাল? এরপরে কী করবো আমরা? ওয়েটা মেপে নেবো। যখনই পেয়ে গেলে তখন ওয়েটা হচ্ছে বস্তু দূরত্ব। কার রেসপেক্টে বস্তু দূরত্ব? লেন্সটার রেসপেক্টে। লেন্সের ফোকাস দূরত্ব জানি, বললাম খানিক্ষণ আগে। তাহলে লেন্সের ফোকাস দূরত্ব জানি, বস্তু দূরত্ব মেপে নিলাম, তাহলে প্রতিবিম্ব দূরত্ব পেয়ে যাবো। প্রতিবিম্ব দূরত্ব কোনটা? কারণ দর্পণটা যদি না থাকতো তাহলে প্রতিবিম্বটা কোথায় হতো? প্রতিবিম্বটা তো এই সি বিন্দুটাতে হতো। তার মানে সি বিন্দুটা হচ্ছে এখন অবস্থানটা জেনে গেলে তুমি ক্যালকুলেশন করে কোনটা জেনে গেলে এইটা জেনে গেলে তেমন। এইটা হচ্ছে উত্তর লেন্সের রেসপেক্টে প্রতিবিম্ব দূরত্ব। উত্তর লেন্সের রেসপেক্টেটা প্রতিবিম্ব দূরত্ব লেন্সের সমীকরণ কাজে লাগিয়ে বের করলাম। এটা শুধু বের করলাম বলছো, তো এখানে বের করতে হচ্ছে না। থিওরিটিক্যাল উত্তর যখন লিখছো তখন তুমি বললে ওয়ের মানটা বস্তু দূরত্ব আর লেন্সের ফোকাস দূরত্বকে কাজে লাগিয়ে লেন্সের সমীকরণ কাজে লাগিয়ে কী বার করলাম? ভি বার করলাম। আর ভিটাই হচ্ছে এখানে ওসি। ভিটা যদি ওসি হয়, ওপিটা আবার প্র্যাকটিক্যালি মেপে নেবো। তাহলে ওপি আর ওসি যখন যোগ করে দেবো তখন কী হয়ে গেল? এটা তখন এটাই হয়ে গেল দর্পণটার বক্রতা ব্যাসার্ধ। আর দর্পণের বক্রতা ব্যাসার্ধ যখন পিসি পেয়ে গেলাম তখন তার অর্ধেক করলে কী পাবো? তাহলে লেন্সের ফোকাস দূরত্ব কাজে লাগিয়ে দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্ব পেয়ে গেলাম। ঠিক একইভাবে যদি উল্টোটা হয়, ধরো এই অ্যারেঞ্জমেন্ট হলেও পেয়ে গেলে সবই, কিন্তু লেন্সের ফোকাসটা জানা নেই। কিন্তু একটা জানা থাকতে হবে, সেটা হচ্ছে দর্পণের ফোকাসটা জানো। দর্পণের ফোকাস যেন মানে দর্পণের বক্রতা ব্যাসার্ধও জানো, তাহলে সেক্ষেত্রে প্রথমে পিসিটা জানি। তাহলে পিসি যখন জানো তখন সেক্ষেত্রে ওপিটা বাদ দিতে হবে প্র্যাকটিক্যালি মেপে। যখনই মেপে বাদ দিলে তখন কাকে পেয়ে গেলে? ওসিকে পেয়ে গেলে। ওসিটা কী বটে? ওসিটা লেন্সের ভি বটে। লেন্সের ভি বটে, লেন্সের ইউটা জানো তুমি, মেপে নেবে। তাহলে তখন লেন্সের কী পেয়ে যাবে? এতেই। তার মানে যে কোনো একজনের ফোকাস থাকলে পরেই আরেকজনের ফোকাস পেয়ে যাচ্ছে। এবার সেটা তো স্কুলের ব্যাপার, ঠিক আছে? যে স্কুলে প্র্যাকটিক্যাল করা হয় বলতে সিলেবাসে তো কিছু প্র্যাকটিক্যাল আছে, আর তার বাইরে প্র্যাকটিক্যাল করতে চাইলে টিচার এবং স্টুডেন্টের সম্মিলিত প্রয়াস থাকতে হবে এবং উৎসাহ থাকতে হবে। তাছাড়া সিলেবাসের বাইরেও প্র্যাকটিক্যাল তো করলে পড়াতে যায়। যদি থিওরিটিক্যাল বুঝবার জন্য প্র্যাকটিক্যাল করা হয়, তাহলে সিলেবাসে যদি প্র্যাকটিক্যাল সিলেবাসে নাও থাকে তাও করলে করা যাবে, ঠিক আছে? সেটা তোমাদের স্টুডেন্ট টিচারের সম্পর্ক ভালো হয়ে যাবে আর ফিজিক্সকে ভালোবাসতে হবে সবাই মিলে, তাহলে অটোমেটিক্যালি পড়া হয়, ঠিক আছে? বেশ, দেখুন না কিছুই লিখতে পারে না তা নয়, ভালো করে মন দিয়ে শোনো, ভেবে দাও, তাহলে লিখতে পারবে, সবগুলো লিখতে পারবে। একই ছন্দতে যে কথাটা বললাম তখন সবগুলো একই ছন্দ। যেটা বাড়তি ব্যাপার বলি, এই ছবিটা আঁকাটা, যেটা আসল গুরুত্ব বলি, এই ছবিটা আঁকাটাই প্রথম ব্যাপার। ছবিটা আঁকতে পারলে লেখাটা লিখতে পারবে, যদি একটা জিনিস। এবার যেটা বাড়িতে মন দিয়ে খেয়াল করবে, ছবিগুলো যেগুলো পাঠিয়েছি এই ছবিগুলো পরপর কিন্তু ছবি আঁকাটা ভালো করে দেখি, কারণ ছবিটা আঁকার পরে কিন্তু সব কটাতেই একই প্রশ্ন যে বস্তু আর প্রতিবিম্ব ম্যাচ করে গিয়েছে। বস্তু প্রতিবিম্ব ম্যাচ করার পরে কি করছি? জাস্ট ওই লেন্সের সমীকরণ, দর্পণের সমীকরণ, এই ব্যাপারগুলো কাজে লেগে কাজ করছি। বেশ, এরপর একটা অন্য বিষয় আসছি, সেটা যে বস্তু আর পর্দা ফিক্সড আছে। এটা ধরো বস্তু, বলছি পরপর, বেশ শুনে নাও মন দিয়ে ব্যাপারগুলো। ধরো এইটা হচ্ছে বস্তু, এটা পর্দা, মাঝখানে লেন্সটাকে আমি নড়াচড়া করবো, অর্থাৎ কি ফিক্সড রেখেছি? বস্তু আর পর্দার দূরত্ব ফিক্সড আছে। বস্তুকে ফিক্সড রেখেছি আর পর্দাকে ফিক্সড রেখেছি, মানে বস্তু আর পর্দার মাঝে দূরত্বটা ফিক্সড আছে। সেই দূরত্বকে ধরে নেব ডি, ক্যাপিটাল ডি। এই ক্যাপিটাল ডি এর মানটা তিনটে শর্ত ছিল বলেছিলাম, দেখবেন এই শর্ত তিনটে হচ্ছে বস্তু আর পর্দার মাঝে যে গ্যাপ, যেটা ক্যাপিটাল ডি ধরলাম, এই ক্যাপিটাল ডি এর মানটা যদি ব্যবহৃত লেন্সটার ফোকাস দূরত্বের কি 4 গুণের থেকে বেশি হয়, তার লেন্সের দুটো অবস্থানের জন্য পর্দায় সদ্বিম্ব দেখতে পাবে। যদি 4 ভি হয় তাহলে কি হবে? তাহলে লেন্সের একটা অবস্থানের জন্য পাবো। এবং মজার ব্যাপার হচ্ছে লেন্সটা সেক্ষেত্রে বস্তু আর পর্দার একেবারে মিডিল পজিশনে থাকে, এই দিকটা 2f আর ওই দিকটা 2f হবে। আর যদি 4f থেকেও দূরত্ব কম হয় তাহলে সেক্ষেত্রে বস্তুকে, এই লেন্সটাকে বস্তু আর পর্দার মাঝখানে নড়াচড়া করলে কোনো অবস্থানের জন্যই পর্দাতে প্রতিবিম্ব দেখতে পাবো না। অর্থাৎ 4f এর বেশি, কম আর সমান তিনটে কেস রয়েছে।
তো সেই কেসটাও আমরা অঙ্কগতভাবে প্রমাণ করবো, আর প্র্যাকটিক্যালি দেখলেও তো প্রমাণ তো হবেই। তো অঙ্কগত প্রমাণটা বলছি। অঙ্কগত প্রমাণ বলতে যখনই আমরা বস্তু আর পর্দাকে ফিক্সড রেখেছি, তখন এটা যদি লেন্সের অবস্থান হয়, তাহলে এইটা হচ্ছে বস্তু দূরত্ব, তখন সেই সময় এই দিকটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। আবার যখন লেন্সটাকে আমরা একটু ডান দিকে সরিয়ে নিয়ে গেছি, আবার প্রতিবিম্ব পেয়েছি, দুটো অবস্থানের জন্য পেয়েছি বলছি, তখন এটা বস্তু দূরত্ব, এটা প্রতিবিম্ব দূরত্ব। এইবার লেন্সটা তুমি যেখানেই রাখো না কেন, এইটা আর এটা যোগ করে যাওয়া হবে, এই দূরত্বটা আর এই দূরত্বটা যোগ করলেও তো সেই একই মান পাবো, কারণ ডিটা যেহেতু ফিক্সড আছে। তা আমরা সাধারণভাবে বলতে পারি এটা কি বস্তু দূরত্ব, এটা কি প্রতিবিম্ব দূরত্ব। সেটা যদি এই অবস্থানটাতেও খেয়াল করি, এই অবস্থানটাতেও খেয়াল করি, তাহলে এটা বস্তু দূরত্বটা। এবার যদি এখানে সাধারণভাবে আমরা বস্তু দূরত্বটাকে ইউ বলি আর প্রতিবিম্ব দূরত্বটাকে ভি বলি, তাহলে ভি প্লাস ইউ সমান কত, ডি। তাহলে সাধারণভাবে বলতে পারি ভি প্লাস ইউ সমান ডি, যেখানে কিন্তু ভি আর ইউটা কিন্তু ভেরিয়েবল, ডিটা হচ্ছে কনস্ট্যান্ট। বেশ, তাহলে ভি সমান ডি মাইনাস ইউ। তাহলে ভিটাকে ডি আর ইউ এর আকারে যখন লিখছি, তখন ডিটা কনস্ট্যান্ট, ইউটা ভেরিয়েবল। তার মানে যখন আমরা সমীকরণে, লেন্সের সমীকরণে কাজে লাগাবো, এখানে মাইনাসে মাইনাসে প্লাস করা হয়েছে কিন্তু, তার কারণ এখানে কি করছি আমরা, সৎবিম্বের ক্ষেত্রে করছি। সৎবিম্বের ক্ষেত্রে ইউটা কি নেগেটিভ, ভিটা পজিটিভ, আর উত্তর লেন্সের ক্ষেত্রে এফটাও পজিটিভ। তার মানে শুধুমাত্র এটাই মাইনাসে মাইনাসে প্লাস হবে, বাকি ভিটার এফটা প্লাসই থেকে যাবে। তার মানে আমরা এখন বলতে পারি উত্তর লেন্সের ক্ষেত্রে সৎবিম্ব গঠনের ক্ষেত্রে ডাইরেক্ট বলতে পারি এটাই হচ্ছে সমীকরণ, ওই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে ডাইরেক্ট যখন কোথাও সৎবিম্ব গঠন হবে, তখন কিন্তু আমরা ডাইরেক্ট এই সমীকরণটা লিখতে পারি, ওই মাঝখানটা প্লাস। বেশ, এই সমীকরণটা দিয়ে কী করলাম, ভি এর জায়গাতে ডি মাইনাস ইউ লিখলাম, ইউ রইল, এফ রইল। এখন এখানে ভেরিয়েবল কটাই ইকুয়েশন, এখন আমি বলেছিলাম ডিটা কনস্ট্যান্ট, ভি আর ইউ কিন্তু ভেরিয়েবল। তাহলে এখানে শুধুমাত্র ইউ ভেরিয়েবল। একটা নির্দিষ্ট লেন্স যখন নিচ্ছি, তখন তার ফোকাস দূরত্ব তো ফিক্সড। তার মানে যখন বস্তু আর পর্দার দূরত্ব ফিক্সড রেখে একটা লেন্সকে নিয়ে পরীক্ষা করছি, তখন এফ আর ডি ফিক্সড, ইউটাই শুধু ভেরিয়েবল, কারণ লেন্সটা কোথায় বসাবে কোনো ঠিক নেই। এইবার ইউটাই যদি ভেরিয়েবল হয়, তাহলে এখানে এই ইকুয়েশনে একটাই ভেরিয়েবল, তাহলে নিশ্চয়ই এটা ক্যালকুলেশন করলে ইউর মান পেয়ে যাবো। এবার আমরা ক্যালকুলেশন যদি এগিয়ে যাই পরপর, শেষে দেখবো একটা ইউর দ্বিঘাত সমীকরণ পাবো। ইউর দ্বিঘাত সমীকরণ পাওয়া মানে ইউর কটা মান পাবো, দুটো মান পাবো। সেই ইউর দুটো মান শীতল আচার্যের ফর্মুলা থেকে যদি আমরা ইউর দুটো মান বের করি, তাই দুটো মান হবে এই দুটো, যেটাতে একটা ইউ ওয়ান একটা ইউ টু ধরেছি। বড় মানটাকে ইউ টু ধরেছি, ছোটো মানটাকে ইউ ওয়ান ধরেছি। এখানে খেয়াল করে ইউ ওয়ান আর ইউ টু দুটোর মানটা একটা নির্দিষ্ট মান, কিন্তু খুব ভালো করে খেয়াল করো, যদি ডি আর এ ফিক্সড থাকে, তার মানে বস্তু আর পর্দার দূরত্ব আর নির্দিষ্ট একটা লেন্স ব্যবহার করি, তাহলে ভালো করে খেয়াল করে এই ফর্মুলাটাতে সব ব্যাপারগুলি কনস্ট্যান্ট, ডি আর এফ তো কনস্ট্যান্ট। তার মানে একটা নির্দিষ্ট লেন্সের ক্ষেত্রে বস্তু আর পর্দার দূরত্ব যদি নির্দিষ্ট রাখি, তাহলে সেক্ষেত্রে ইউ ওয়ান আর ইউ টুর ভ্যালুটা একটা ফিক্সড ভ্যালু, ঠিক আছে। বেশ, এইবার আমরা এখানে শর্তটা যদি খেয়াল করি, এই রুট পার্টটা যদি 0 হয়, তাহলে দুটোর মানই ডি বাই টু। তার মানে সেক্ষেত্রে তখন ইউ ওয়ান আর ইউ টু দুটোই ডি বাই টু, মানে দুক্ষেত্রেই মিডিল পয়েন্টে পাচ্ছি, তখন মানে একটা অবস্থান। আর সেটা হতে গেলে ডি স্কোয়ার মাইনাস 4df 0 হতে গেলে ডি ইকুয়াল টু 4f হতে হবে, যেটা খানিকক্ষণ আগে আলোচনা করা হয়ে গিয়েছে, যে বস্তু আর পর্দার দূরত্বটা যদি লেন্সের ফোকাস দূরত্বের 4 গুণ হয়, সেক্ষেত্রে কোথায় পাবো, একেবারে মিডিল পজিশনে একটা অবস্থানের জন্যই পাবো। যদি গ্রেটার দেন 0 হয় রুটের পার্টটা, তাহলে নিশ্চয়ই এর মানটা একটা মান থাকবে, তাহলে তখন সেক্ষেত্রে ইউ ওয়ান আর ইউ টুর মানটা ছোটো বড়ো হবে, কারণ বিয়োগ হবে একটা, ইউ টুর মানটা ছোটো হবে, ইউ টুর মানটা বড়ো হবে। এবং এই যে ছোটো বড়ো হবে, সেটা ডি বাই টুর থেকে ছোটো হবে, ওটা ডি বাই টুর থেকে বড়ো হবে। বেশ, তার মানে মিডিল পজিশন থেকে একবার এই দিকে, আর মিডিল পজিশন থেকে একবার ওই দিকে, তখন সেক্ষেত্রে ইউ টুর মানটা, ইউ ওয়ানের মানটা আলাদা দুটো মান পাবে। এবার যদি আমাদের রুটের পার্টটা লেস দেন 0 ধরি, তাহলে রুটের ভেতরে লেস দেন 0 পার্ট ধরা মানে মান বেরই হবে না, অর্থাৎ সেক্ষেত্রে ইউ ওয়ান আর ইউ টুর মানটা পাবেই না বাস্তব। তাহলে সেক্ষেত্রে তুমি ইউ ওয়ান ইউ টুর মান পাচ্ছ না, মানে কি অবাস্তব মান পাচ্ছ, তার মানে প্রকৃত করে সেক্ষেত্রে পর্দায় প্রতিবিম্ব পাবে না। এবার সেখানে কতগুলো পরপর প্রমাণ আছে, সেটা হচ্ছে একটা প্রমাণ আছে ভি ওয়ান ইকুয়াল টু ইউ টু আর ভি টু ইকুয়াল টু ইউ ওয়ান। সেই প্রমাণের ব্যাপারটা কীরকম, এখান থেকে বুঝিয়ে দিচ্ছি একবার ছবিটাতে। যখন ডি গ্রেটার দেন 4f, যখন ডি গ্রেটার দেন 4f, তখনই তো দুটো অবস্থানের জন্য পাবো।
তাহলে ধরে নিচ্ছি আমি ডিটা গ্রেটার দেন 4F, সেক্ষেত্রে একবার মিডিল পজিশন থেকে একবার কম দূরত্বে লেন্সটাকে রেখেছি, সেটাকে ধরলাম U1, তখন একবার পাবো, আর একবার পর্দার দিক ঘিসে লেন্সটাকে রাখতে হবে, তখন একবার পাবো। তখন হচ্ছে এইটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, এটা বস্তু দূরত্ব। এবার হিসেব বলছে যে এই দূরত্বটা যা হবে এই দূরত্বটাও তাই হবে। উল্টো দিক থেকে এই দূরত্বটা যা হবে এই দূরত্বটা তাই হবে। তার মানে যখন মিডিল পজিশন থেকে বস্তুর দিক ঘেঁষে রেখেছি বস্তুটাকে, তখন বস্তুর দূরত্ব যা, যখন লেন্সটাকে পর্দার দিক ঘেঁষে রেখে আবার পাবো, তখন প্রতিবিম্ব দূরত্বটা তাই হবে। সেই জন্যই U1 ইকুয়াল টু V2 আর V1 ইকুয়াল টু, ঠিক আছে? তার মানে প্রথম একবার একটা অবস্থানের জন্য বস্তু দূরত্ব যা পাবো, আর একটা অবস্থানের জন্য প্রতিবিম্ব দূরত্বটা তাই পাবো। আর উল্টো দিক থেকে একবার অবস্থানে প্রতিবিম্ব দূরত্বটা যা পাবো, পরের ক্ষেত্রে সেটা বস্তু দূরত্ব সেটা আসবে। তার জন্যই প্রমাণ। এবার সেই প্রমাণটা কিছুই নয়, ছোটো মতন পর্ব বলে যাচ্ছি, প্রমাণগুলো একটু শুনে নেব। সেটা হচ্ছে যে ভি প্লাস ইউ সমান তো ডি, তাহলে যখন আমরা V1 আর U1 ধরছি তখন V1 প্লাস U1 ইকুয়াল টু ডি, আর যখন V2 আর U2 ধরবো তখন V2 প্লাস U2 সমান ডি। এবার U1 এর মানটা কাজে লাগিয়ে V1 বের করো, আর একবার U2 এর মানটা কাজে লাগিয়ে V2 বার করো, তো দেখবো আলটিমেটলি ওই V1 আর V2 এর মানটা যখন বেরোবে, ঘুরিয়ে ওই U1 আর U2 এর মানটাই পেয়ে যাবো অল্টারনেটিভ। V1টা পেয়ে গেলাম U2 আর V2 এর মানটা পেয়ে গেলাম U1, ঠিক আছে? অর্থাৎ U1 U2 এর মানটা এখানে কাজে লাগালেই হয়ে গেল। বেশ, আরেকটা প্রমাণ ছিল F ইকুয়াল টু ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4D। সেই প্রমাণটার ক্ষেত্রে যেটা খেয়াল রাখার বিষয়, এক্সটা কী হবে, এক্সটা হচ্ছে লেন্সটাকে কতটা সরালাম। যদি ছবিতে খেয়াল করি, লেন্সটাকে এখান থেকে এখানে সরিয়েছি, কিংবা হতে পারে প্রথমে আমি লেন্সটাকে এখানে রেখেছি, পরে বাঁ দিকে সরিয়ে নিচ্ছি, তাহলে এক্স কোনটা, এক্স হচ্ছে এই মাঝখানে ডিস্টেন্সটা, লেন্সটাকে যতটা সরালাম ডান দিক থেকে বাঁ দিক কিংবা বাঁ দিক থেকে, এই যতটা সরালাম নিয়ে আবার পেলাম, সেই সরানোটা হচ্ছে, তার মানে এক্সট্রা লেন্সের সরানো, ওই আরেকবার প্রতিবিম্ব পাওয়ার ক্ষেত্রে। বেশ, এইবার যদি ব্যাপারটা ছবিতেই খেয়াল করি, এক্সটা কী বটে অ্যাকচুয়ালি যদি হিসাব করি কী বলবো, মানে এক্স ইকুয়াল টু কী লেখা যাবে, V1 minus V2. V1 minus V2. এই ডিস্টেন্সটা কত, V2 minus U1. না না এই ডিস্টেন্সটা U1 তো, আর এই ডিস্টেন্সটা কত, কিন্তু ওটাই তো U2, তাহলে আলটিমেটলি এই দিকটা U2 আর এই দিকটা U1। বেশ, তাহলে যদি আমরা বলি এক্সটা হিসাব করতে চাই, তাহলে এক্সটা হিসাব কী করবো, তাই তো নয়? তার মানে এবার ভিটাকে কেন ইউজ করছি না, কারণ আমাদের জানা প্রকৃতপক্ষে কী আছে, U1 আর U2টা জানা আছে, যদিও সেটাই আবার V2 আর V1, কিন্তু বলার সময় আমরা খেয়াল করবো U2 U1কেই গুরুত্ব করবো। ব্যাস, তাহলে শুরুটা কী হবে, এক্স ইকুয়াল টু, এই প্রমাণটা শুরুতেই কী হবে, এক্স ইকুয়াল টু দিয়ে শুরু হবে, শুরুটা দেখাচ্ছি আমি, এক্স ইকুয়াল টু U2 মাইনাস U1, এই ব্যাপারটা ছবি থেকে বুঝে গেলেই হয়ে যাবে, আর ব্যাপারটা মনে রাখার কিছু নেই। এবার U2 U1 এর মান বসিয়ে দেবো, ক্যালকুলেশন করতে করতে এই পর্যন্ত পৌঁছালাম এক্স ইকুয়াল। এবার প্রমাণটার দিকে যদি তাকাই, তাহলে রুট নাই, আর তাছাড়া এক্স স্কোয়ার আছে প্রমাণটাতে, তাহলে কী করতে হবে, স্কোয়ার করলে পরে রুটটা উঠে যাবে, শুধু রুটটা উঠে যাবে না, তুই যা পাবার তা পেয়ে যাবে। এরকম অনেক সময় ক্যালকুলেশন খেয়াল না রাখলেও যদি একটা নজর দাও, তাহলে প্রমাণ ঠিক হয়ে যাবে। এবার তার সঙ্গে সঙ্গে এটাও ঘটে না, এই ফর্মুলাটা মনেও রাখতে হবে যে ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4, তার কারণ ডি আর এক্স যদি দিয়ে দেয়, এফ এর মানটা কিন্তু পাওয়া যাবে, কিংবা অনেক সময় হতে পারে এই ফর্মুলা থেকে এক্স এর মানও জানতে চাইতে পারে, ঠিক আছে? এর পরের প্রমাণ ডি ইকুয়াল টু রুট ওভার D1 D2, যেখানে বটে কি সেটা একটু খেয়াল করলাম। এগুলো কিন্তু সবসময় যে এরকম টার্মেই দেবে তার কোনো মানে নেই, কিন্তু অনেক সময় I ইকুয়াল টু রুট ওভার I1 I2 দিতে পারে, বলে দেবে বলা হবে। এখানে কি বটে সেটা খেয়াল করো না, D1 D2 কি বটে, ডিটা হচ্ছে কি, আর D1 D2টা কি, মানে দুটো আলাদা আলাদা অবস্থানের জন্য। তো দুটো অবস্থানের জন্য প্রতিবিম্বের হাইট একই রকম হবে না, বস্তু তো একটাই, কিন্তু দুটো আলাদা আলাদা অবস্থানের জন্য প্রতিবিম্বের হাইট ছোট বড় হবে। এবার বলো তো, একটা বুঝিয়েছিলাম যে প্রতিবিম্ব যে দুবার দুর্গম পাবো,
সেক্ষেত্রে দুক্ষেত্রেই কি প্রতিবিম্বের আকারটা বস্তুর চেয়ে বড়ই হবে? মানে D1 D2 দুটোর মান D এর চেয়ে বড় হবে, একটা বড় একটা ছোট হবে? আরেকবার বলছি কথাটা, D1 আর D2টা বটে বস্তুর দুটো অবস্থানে, এই লেন্সের দুটো অবস্থানের জন্য প্রতিবিম্বের হাইট। তো D তো একটাই বস্তুর হাইট, এবার D1 আর D2টা যে লেন্সের দুটো অবস্থানের জন্য আলাদা আলাদা প্রতিবিম্বের হাইট, তো D1 আর D2 মানটা D এর চেয়ে বড় হবে, না একটা বড় একটা ছোট হবে, না দুটোই ছোট হবে, কি হবে? বেশ, যুক্তি। ছন্দ মিললে তো মানে শুধু না দুটো বড় হলে পরে ছন্দ মিলছে না, একটা বড় একটা ছোট হলে বেশ ছন্দ মিলছে। ব্যাপারটা কি ছিল? ছন্দ কেন আছে? ফিজিক্সের ছন্দ আলাদা, কিন্তু ফিজিক্সের ছন্দ আছে। D1 D2টা অরিজিনাল যে বস্তুটা উচ্চতা তার সাথে সম্পর্কিত করে, ওটার সাথে যে দুটোরই ইকুয়াল টু দেওয়া আছে, তার মানে অঙ্কগণিত দিক থেকে দুটোর গুণফল আর একটা মানে দুটো সেম হবে, তো বড় দেখো যদি বলি D1 বাই D, যদি বলি D1 বাই D, সেটা কি বলে? D1 বাই D মানে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, মানে যেটা রৈখিক বর্তন। তাহলে যদি সেটা বলি সেটা V1 বাই U1 হবে না, আর একবার V2 বাই, তো V1 বাই U1 যদি খেয়াল করি, ধরো V1 বাই U1, তখন এটা কি বলে? V1 বাই U1 মানে D1 বাই D। আর যদি বলি V2 বাই U2, তখন এটা কি বলে? এটা নিশ্চয়ই D2 বাই D বলে। তো এক্ষেত্রে যখন V1 বাই U1 চিন্তা করছি ছবিতে, দেখো V1 বাই U1 টিকে ওটা বড় বাই ছোট, আর যখন V2 বাই U2 লিখছি তখন, তাহলে দু ক্ষেত্রে কি গ্রেটার দেন ওয়ান? একটা ক্ষেত্রে গ্রেটার দেন ওয়ান, একটা ক্ষেত্রে, তার মানে একটা ক্ষেত্রে বস্তুর আকার যে প্রতিবিম্বের আকারটা বড় হবে, একটা ক্ষেত্রে বস্তুর চেয়ে প্রতিবিম্বের আকার ছোট হবে, কি তাই তো? এবার ব্যাপার হচ্ছে যখন আমরা এই ব্যাপারটাকে আরো ভালোভাবে খেয়াল করবো, তো দেখবো ওই যে D1 বাই D আর D2 বাই D এই দুটোর গুণফল কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। কারণ একটা যদি 3 গুণ হয়, তো আর একটা 1 বাই 3 হবে। 3 আর 1 বাই 3 গুণ করে কত হবে? 1 হবে। তাহলে বস্তু আর পর্দার দূরত্ব ফিক্সড রাখলে পরে D1 বাই D আর D2 বাই D মানে দুটো আলাদা অবস্থানের জন্য বিবর্ধন যে পাচ্ছি, সেটা কত? M1 আর M2। ওই M1 আর M2 গুণফল কত হবে? 1। তার মানে D1 বাই D, D1 বাই D যদি M1 হয়, তাহলে D2 বাই D কি বলে? M2। তো দেখা যাবে ওই দুটো গুণ করলে পরে কি হবে? 1। তাহলে D1 বাই D আর D2 বাই D এর গুণফল যদি 1 হয়, তো এইগুলো প্রমাণ খেয়াল করো বলছি। D1 বাই D টা V1 বাই E1, D2 বাই D টা V2 বাই U2। যখন ওই দুটোকে গুণ করবো তখন অঙ্কগত কি আসছে দেখো ডান দিকে, V1 V2 বাই E1 U2। এবার খানিকক্ষণ আগে এই জিনিসে আমরা V1 টা U2 হয় আর V2 টা E1 হয়, ওটা কাজে লাগালে কি হয়ে গেল? আর খানিকক্ষণ আগে ভেবে 1 হয়ে গেছে। যদি অঙ্কগত ক্যালকুলেশন করার আগে যদি ব্যাপারগুলোর উপরে ভাবতে পারো, তাহলে তখন অঙ্কর ক্যালকুলেশনটা আরও সহজ লাগবে। কারণ খেয়াল করো, খানিকক্ষণ আগে যখন তোমাদেরকে বললাম ওই দুটো গুণফল 1 হচ্ছে, তখন যেরকম অঙ্কগত ভাবতেছিল না, একটু ভেবেই বোঝা যাচ্ছে 1 হবে, ওই ছবিগত চিন্তা করবে। যদি তোমার আগের থেকে অঙ্ক করার আগেই অ্যান্সারটা খেয়াল করতে পারো ভেবেই, তাহলে যখন অঙ্কগত ক্যালকুলেশন করবে তখন কিছুটা হলেও সুবিধা হবে। কারণ তুমি তো ক্যালকুলেশন করার আগে ভাবতে পারছো যে কী হতে পারে, কী হতে পারে তুমি যদি ভাবতে পারো, তাহলে যখন ক্যালকুলেশন করবে তখন যদি বাই চান্স ভুলও হয়, তখন তুমি নিজেই বুঝতে পারবে যেটা ভুল হয়েছে। আর নিজের ভুল যখন নিজে বুঝতে পারবে, তখন আর কাউকে ভুলে দিতে পারবে, নিজের ভুল নিজেই শুধরাই পারবে। এবং যখন এই নিজের ভুল নিজে শুধরাইতে শিখে যাবে, মানে ধরতে পেরে যাবে, তখন জীবনের সমস্যা মিটে যাবে, শুধু ফিজিক্সের সমস্যা নেই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কী হয়, আমাদের নিজেদের ভুল কোনো মতেই বুঝতেও পারি না, বুঝতে পারলেও স্বীকার করি না, যতক্ষণ না অন্য কেউ ভালো করে বুঝিয়ে দেয় যে তুই দোষী। একবারে যখন দোষী প্রমাণ করে যখন জেল জরিমানা হয়, তখন বাধ্য হয়ে স্বীকার করে, তাও স্বীকার করে না, না না এটা ভুলভাবে আমাকে দোষারোপ করা হয়েছে, ঠিক আছে। যদিও অনেক সময় এটা হতেও পারে বাই চান্স, কিন্তু অনেক ক্ষেত্রে ঠিক হলেও কিন্তু চট করে সে বলে না। কিন্তু এটাই হচ্ছে, তুমি যদি সত্যিকারের নিজে এগোতে চাও, তাহলে ঘটনা আছে নিজের ভুল নিজে বুঝতে শিখে যাও, দূরও করতে শিখে যাবে, আর সমস্যায় জীবন ভুলই বেশি করবে না। একটা করে ভুল করবে আর তুমি বুঝে যাবে ভুল করেছো, তাহলে পরের বারে ভুলটা তো কমে যাবে। বেশ, খানিকক্ষণ আগে M1 M2 কথা বললাম, দেখবে যেখানে M1টা কি বলে? V1 বাই E1, আর M2টা কি বলে? V2 বাই U2। এইবার এখানে M1 মাইনাস M2 বলে একটা টার্ম রয়েছে, আর কি রয়েছে? X রয়েছে। Xটা তার আগে কি বলে আমরা জেনে গেছি, কি বলে? U1 মাইনাস U2, U2 মাইনাস U1 আমাদের ক্যালকুলেশন নেই।
তাহলে এক্সটা বটে ইউ টু মাইনাস ইউয়ান, আর এম ওয়ান আর এম টুটা কি বটে ভি ওয়ান বাই ইউয়ান একটা ভি টু বাই ইউ। বেশ, এখন আমাদের ভি ওয়ান বাই ইউয়ান এম ওয়ান আর ভি টু বাই ইউ টুটা হচ্ছে এম টু, সেই দুটোর বিয়োগ ফল একটা টার্ম রয়েছে। এটা প্রথমে নজর দাও যে প্রমাণটাতে এম ওয়ান মাইনাস এম টু বলে একটা টার্ম রয়েছে। তো সেই টার্মটা আনার জন্য ভাবনা চিন্তা কী করবো, লেন্সের সমীকরণে একবার ভি ওয়ান ইউ ওয়ান দিয়ে ইকুয়েশনটা করবো, সেই ইকুয়েশন থেকে ভি ওয়ান বাই ইউ ওয়ানটাকে এনে সেখানে এম ওয়ান বসিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। আরেকবার এই সমীকরণেই ভি টু ইউ টু আর এফ টু নয়, কিন্তু ভি টু ইউ টু আর এফ, মানে লেন্স তো একটাই, ছন্দতে কিন্তু তখন ভি টু ইউ টু এফ টু লিখে দেবো না, ভি টু ইউ টু কিন্তু এফই। তখন সেখানে আবার ভি টু ইউ টু যখন লিখেছি তখন ওখানে ভি টু বাই ইউ টু আনার চেষ্টা করো, নিয়ে সেখানে এম টু লেখার ব্যবস্থা করবো। এটা আগে আগে ভেবে নাও এরকম, যে ওরকম ভি টু বাই ইউ টু আনবো সেখানে এম টু লিখবো, ভি ওয়ান বাই ইউ ওয়ান আনবো সেখানে এম ওয়ান লিখবো। এবার ওটা আনতে গেলে কী করতে, উভয় পক্ষকে গুণ ভাগের ব্যাপার আছে। তো সেটা যখন তোমার এরকম ব্যাপারটা মাথাতে আসবে, আনতে হবে, তখন ঠিক তোমার মনে পড়ে যাবে এখানে উভয় পক্ষে ভাগ করলে বা গুণ করলে চলে আসে। তখন ওই ভাগ করতে মানে গুণ করতে এটা মনে রাখতে হবে না, এই ধারণাগুলো থাকলে পরেই ব্যাপারটা হয়ে যাবে। বেশ, দেখো তাই করা হয়েছে। এম ওয়ান আনার জন্য উভয় পক্ষে কী করা হয়েছে, ব্যাস, কারণ ওই যে গুণ করতে হবে সেটা কোথা থেকে আসছে, এম ওয়ান আনতে হবে, এম ওয়ান আনতে হবে নয়, ভি ওয়ান বা ইউ ওয়ান আনতে হবে। কারণ ভি ওয়ান বা ইউ ওয়ান আনলে এম ওয়ান লিখতে পারবে, আর পরে একইভাবে এম টু লিখতে পারবে। এবার তাহলে এম ওয়ান মাইনাস এম টু পাওয়ার জন্য সমীকরণ দুটোকে বিয়োগ করতে হবে, যেটা প্রমাণ বলে দিচ্ছি। ব্যাস, বিয়োগ করলেই আর কোনো চিন্তা নাই, অটোমেটিকলি যা আসবে চলে আসবে। এখানে ভি ওয়ান মাইনাস ভি টু এসছে, আর খানিকক্ষণ আমরা ভি ওয়ান মাইনাস ভি টুটাই ইউ টু মাইনাস ইউ ওয়ান মানে এক্স। অ্যাকচুয়ালি ভি ওয়ান মাইনাস ভি টু, হ্যাঁ অ্যাকচুয়ালি ভি ওয়ান মাইনাস ভি টুটাও এক্স বটে, আর ইউ টু মাইনাস ইউ ওয়ানটাও এক্স বটে, যদি বস্তু আর পদার্থ দূরত্ব ফিক্স থাকে। শর্ত কিন্তু এটা হবে যে বস্তু আর পদার্থ দূরত্ব যদি ফিক্স থাকে, সেক্ষেত্রে ভি ওয়ান মাইনাস ভি টু আর ইউ টু মাইনাস ইউ ওয়ান দুটোই হচ্ছে এক্সের সঙ্গে সমান। শর্ত কিন্তু এটাই, বস্তু আর পদার্থ দূরত্ব ফিক্সড, তবেই। বেশ, এই প্রমাণটা হয়ে গেল। আরেকটা প্রমাণ হচ্ছে, এই প্রমাণটার দিকে যদি তাকাও তো খানিকক্ষণ আগে ডি ওয়ান ডি টু নিয়ে ভাবনা চিন্তা বলেছি। ডি ওয়ান বাই ডি ইকুয়াল টু এম ওয়ান, আর ডি ওয়ান বাই ডি টু ডি ওয়ান বাই ডি ইকুয়াল টু এম ওয়ান, আর ডি টু বাই ডি ইকুয়াল টু এম টু, তাই তো? এক্ষেত্রে কিন্তু গুণ নাই, ভাগ আছে, ডি ওয়ান বাই ডি টু আছে। তো যখন ডি ওয়ান বাই ডি টু করবো তখন ব্যাপারটা খেয়াল করো, ডি ওয়ান বাই ডি টু যখন করছি তখন বাঁ দিকে তো ডিটা কেটে গেছে, আর যখন গুণ করেছিলাম তখন কী হয়েছিল, তখন ডি ওয়ান ডি টু ইকুয়াল টু ডি স্কোয়ার হয়ে গেছিল। কারণ ওখানে তো ডি আর ডি ওয়ান ডি টুর মধ্যে সম্পর্ক তৈরি করার ব্যাপার ছিল, আর এখানে শুধু তো ডি ওয়ান ডি টুর মধ্যে আনবো, ডি তো নাই, তাহলে সেই জন্য এখানে ভাগ করলে পরেই ডি ওয়ান বাই ডি টু চলে আসছে। এবার তারপরে যেটা এসছে সেটাকে টোটালি তুমি ইউ ওয়ান ইউ টুর আকারে নিয়ে চলে এসো। ইউ ওয়ান ইউ টুর আকারে যখন নিয়ে চলে, কোন ফর্মুলা কাজে লেগে, ভি ওয়ান সমান ইউ টু আর ভি টু সমান ইউ ওয়ান, ওই ফর্মুলাটা কাজে লাগিয়ে টোটালটাকে ইউ ওয়ান ইউ টু নিয়ে চলে যাবে। যখন ইউ ওয়ান ইউ টু নিয়ে চলে এলে তখন ইউ টু আর ইউ ওয়ানের মানটা সেই পুরোনো মানটা বসিয়ে দাও। আর তার আগে খেয়াল করে এই রুট পার্টটা, রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df, এটা কি বেরিয়েছিল বলতে একটা জায়গায় এক্স, পরে সেই স্কোয়ার করে এক্স স্কোয়ার হয়েছিল, তাহলে এই রুট পার্টটা এক্স বটে। ব্যাস, তাহলে ওখানে এক্স বসিয়ে দাও, দরকার পড়লে সাইডে সেই ক্যালকুলেশনটা আরেকবার দেখিয়ে দাও যে ওটা এক্স বটে, তাহলে তো ডি প্লাস এক্স বাই, ঠিক আছে? বেশ, আরেকটা ফর্মুলা এম ডি বাই ওয়ান প্লাস এম তার হোল স্কোয়ার, এটা সূত্রটা দেখার পরেই আনবে কি করে সেটা ভাববে কি করে। এফ এর মানটা কার কার আকারে আনতে বলেছে, এম আর ডি এর আকারে, তো কিভাবে আনবে, কিভাবে আনবে একবার ভাবো, নিয়ে তোমাদের বলা করে বলতে বলছে। কিছু না, ফোন নাম্বার দিতে হবে। আমার এই সময়টা ঢুকে ছিল। বলো, কার মনে পড়লো?
চলো মনে করছি সে মনে করেই বলো। চলো কি হ্যাঁ তো বলো শুরুটা দেখেই বলো কি তারপরে তারপর বলো প্রথম কথা ভি বাই ইউ ইকুয়াল টু এম, সেকেন্ড থেকে ভি ইকুয়াল টু এম ইউ, আবার ভি প্লাস ইউ সমান ডি, তাহলে ভি এর জায়গায় যদি এম ইউ বসিয়ে দিই তাহলে এম ইউ প্লাস ইউ ইকুয়াল টু ডি, সেকেন্ড থেকে কার মান পাবে? ইউ কমন ইউ এর মানটা পাবে। ইউ এর মানটা কার আকারে পেলে? না না প্রথমে এই ছবি এটা থেকে যদি আমরা ইউটা কমন নিয়ে ইউ এর মানটা বার করি তাহলে ইউটা কার আকারে পাচ্ছি? এম আর হ্যাঁ এম আর ডি এর আকারে, ঠিক বলেছো। তাহলে ইউ এর মানটা প্রথমে এম আর ডি এর আকারে পেলাম, বেশ। আর এদিকে ভি ইকুয়াল টু যখন এম ইউ, সেখানে প্রকৃত বুঝতে এই ইউ এর মানটা আবার খেয়াল কর নাও, তাহলে ভি এর মানটাও কিসের আকারে পেয়ে যাবে? এম আর ডি এর আকারে। কারণ যখন তুমি ইউ এর মানটা এম আর ডি এর আকারে পেয়ে গেলে, হ্যাঁ তার মানে প্রকৃতপক্ষে ভি ইকুয়াল টু এম ইউটা কাজে লাগিয়ে 1 নম্বর সমীকরণে বসিয়ে কি পেয়ে গেলে? ইউ এর মানটা এম আর ডি এর আকারে পেয়ে গেলে। এবার ঘুরিয়ে 2 নম্বর সমীকরণে যদি আবার ভি এর মানটা বার করার জন্য ইউ এর জায়গায় তাহলে এই মানটা বসিয়ে দাও, তাহলে ভি এর মানটাও কিসের আকারে পেয়ে গেলে। এবার তোমাদেরকে যেটা বলতে বলেছিলাম সেটা বলি কি ব্যাপার, সেটা শুরুতে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে এম আর ডি এর আকারে এফ আছে, তো অ্যাকচুয়ালি এফ ইকুয়াল টু এম আর ডি এর আকারে বার করতে বলেছি। তো প্রথম কথা এমনিতে যদি আমরা ভিটাই যদি আমরা ভি আর ইউটা যদি কার আকারে বার করি? এম আর ডি এর আকারে। এইবার লেন্সের সমীকরণে কি আছে? ভি ইউ আর এফ আছে। তো ভি আর ইউ এর মানটা যদি এম আর ডি এর আকারে বেরিয়ে যায়, তাহলে ওই সমীকরণে বসালে এফ এর মানটা কার আকারে বেরিয়ে যাবে? এইটাকে ভাবতে বলছিলাম, মনে রাখতে হবে। তার মানে এটাকে মনে রেখে দাও যে এই ফর্মুলাটা যেহেতু এম আর ডি এর আকারে এফ কে আনতে বলেছে, আমরা প্রকৃতপক্ষে ইউ ভি এফ এর মধ্যে সম্পর্কটা জানি। তার মানে সেখানে এফ কে ইউ ভির আকারে প্রকাশ করা যাবে কি? যদি 1/v প্লাস 1/1/f, অর্থাৎ সদ্বিম্ব প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে যদি লেন্সের সমীকরণ খেয়াল করি, সেখান থেকে এফ এর মানটা কার কার আকারে বেরোবে? না ওখান থেকে 1/v প্লাস 1/1/f, সেখান থেকে যদি বলি এফ এর মানটা কার কার আকারে বেরোবে? ভি আর ইউ এর আকারে। তাহলে আমরা এফ এর মানটা ভি আর ইউ এর আকারে বার করার একটা জায়গা দেখতে পাচ্ছি। এবার যদি আমাকে এম আর ডি এর আকারে বার করতে হয়, তাহলে ভি আর ইউটাকে এম আর ডি এর আকারে যদি প্রকাশ করে দিই, তাহলে ওখানটাতে এফ এর মানটা এম আর ডি এর আকারে পেয়ে যাবে। কি বুঝলে? তবে সেটা আরেকভাবেও বলছি, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। একবারে প্লাস করলাম কেন? সদ্বিম্ব গঠন। সেক্ষেত্রে যদি আমরা খেয়াল করি এফ ইকুয়াল টু করবো, তো কি হবে? ইউভি বাই, এটাই তো ডাইরেক্ট যদি বলি তো এফ ইকুয়াল টু ইউভি বাই ইউ প্লাস ভি। এবার খেয়াল করো ইউ প্লাস ভিটা কি বলে, আর এদিকে ইউ আর ভি এর মানটা এম আর ডি এর আকারে বার করেছো। তাহলে সব মিলিয়ে যখন তুমি ইউ ভির মানগুলোকে বসাইছো বার করা থাকলে পরে, তাহলে গোটা ব্যাপারটা কে কে থাকবে? তাহলে এম আর ডি এর আকার থাকবে, মানে এম ডি এর আকারে বেরিয়ে। এই ক্যালকুলেশনটা করো তো একটু ডাইরেক্ট ভাবতে করে দেখো। এফ ইকুয়াল টু ইউভি বাই ইউ প্লাস ভি, এফ ইকুয়াল টু ইউভি বাই ইউ প্লাস ভি। এটা তো কি করে এলো দেখলি একটা লাইন। হ্যাঁ ইউভির মানটা তো নিজে ভাবতে পারবে, দেখো কি ভাবতে পারবে। এই যে এই লাইনটা থেকে কি ভাবা যাবে? ডি বাই 1 প্লাস এম, আর এখানে আবার ভি ইকুয়াল টু এম ইউ আছে, তাহলে এম ইন্টু আবার ওই ইউ এর মানটা। বসাও চুপচাপ করে। ইউ এর মানটা হচ্ছে ডি বাই 1 প্লাস এম, আর ভি এর মানটা হচ্ছে এম ডি বাই 1 প্লাস এম। এবার তাহলে ওই ইউ ভি বাই ইউ প্লাস ভি এর জায়গাতে মানটা বসিয়ে দাও। নিচে কিন্তু ইউ প্লাস ভি এর জায়গায় কি বসিয়ে দেবে? নিচে ইউ প্লাস ভি এর জায়গায় ইউ এর মান ভি এর মান বসানো দরকার নাই, কারণ ইউ প্লাস ভি ইকুয়াল টু কত? অর্থাৎ ডাইরেক্ট ইউ প্লাস ভি সমান ডি। তাহলে নিচে ওখানে ইউ প্লাস ভি এর জায়গাতে ইউ আর ভি এর মান বসাতে দরকার নাই, ওখানে ডি বসিয়ে দাও, শুধু উপরে ইউ ভির জায়গাতে বসাবো। কি বুঝলে?
বুঝলে? এবং এটা আগের চেয়েও সোজা হয়েছে। যদি এফ এর মানটা ইউভির আকারে বার করুন আমাকে, এইবার ওখানে যখন ইউ আর ভি এর মানটা বসাইছো তখন প্রকৃতপক্ষে নিচে ইউ প্লাস ভি এর জায়গায় ডি বসিয়ে দাও, আর উপরে ইউ ইন্টু ভি এর জায়গাতে ইউ এর মানটা আর ভি এর মানটা বসাও। হলো না? ইউ এর মানটা হচ্ছে ডি বাই 1 প্লাস এম, তাই তো? আর ভি এর মানটা হচ্ছে এম ডি বাই 1 প্লাস এম, আর নিচে ইউ প্লাস ভি এর মানটা কত? ডি, তাই তো? তার মানে তো এই ডিটা প্রকৃতপক্ষে একটা কেটে গেল, একটা ডি কেটে গেল, একটা ডি কেটে স্কোয়ার করা যাবে না, ডি কেটে নাও, তাহলে এম ডি বাই এই তো হয়ে গেল, একটা ডি কেটে গেল, এম ডি বাই 1 প্লাস এম। কি বুঝিয়ে সবাই? সমস্যা নেই। ইউর মানটা কত? ইউর মানটা হচ্ছে ডি বাই 1 প্লাস এম, আর ভি এর মানটা কত? এম ডি বাই 1 প্লাস এম, বলে তো? তাহলে তো লিখেছি ডি বাই 1 প্লাস এম কার মান? ইউর মান। ভি এর মানটা কত? এম ডি বাই 1 প্লাস এম, আর নিচে ভি প্লাস ইউ এর মান কত? ওটা ভি আর ইউ এর মান বসানোর দরকার নাই, ওটাই সুবিধা এই জায়গায় বসানোর জন্য যে ভি প্লাস ইউ এর জায়গাতে কি বসিয়ে দিলে? ডি বসিয়ে দিলে, একটা ডি কেটে গেল, একটা ডি যখন কেটে গেল তখন এম ডি বাই 1 প্লাস এম তার হোল স্কয়ার। এটা দিয়ে আগে যখন করেছিল তার থেকে সহজ হতো, যে এফটাকে ইউভির আকারে বার করে নিলে নিয়ে ওখানে ইউভির মানটা বসিয়ে দেয়, বসায় দিকে আবার একটা ব্যাপার ইউ প্লাস ভি এর জায়গাতে ডি বসিয়ে দেয়, তাতে ক্যালকুলেশনটা আরও সহজ হয়ে গেল। আরেকটা প্রমাণ, সেটা হচ্ছে বস্তু আর পর্দার মাঝখানে দূরত্বটা স্থির থাকুক বা না থাকুক, তখন কিন্তু এক্স বাই 1 বাই এম টু মাইনাস 1 বাই 1, খালি কোনো একটা প্রমাণ পেলাম কি এফ ইকুয়াল টু এক্স বাই এম ওয়ান মাইনাস এম টু, আর এখানে 1 বাই এম টু মাইনাস 1 বাই 1। সেক্ষেত্রে আবারও সেই ব্যাপার খেয়াল করা, এই নিচের দিকটা খেয়াল করা, ওখানে খেয়াল করো এম ওয়ান মাইনাস এম টু ছিল বলে কার মান বার করার ভাবনা চিন্তা করেছিলাম? এম ওয়ান মাইনাস এম টুর ভাবনা চিন্তা করেছিলাম। ইকুয়েশনে এম ওয়ান আর এম টু আনার চিন্তা ভাবনা করেছিলাম, ইকুয়েশন দুটোকে বিয়োগ করে এম ওয়ান মাইনাস এম টু আনার চিন্তা ভাবনা করেছিলাম, নিয়ে এম ওয়ান মাইনাস এম টু আনতে গিয়েই বাকি ব্যাপার হয়ে গিয়েছিল, এক্স চলে এসেছিল। এখানেও সেরকম প্রথম থেকে কার মান আনার চিন্তা করবো? 1 বাই এম ওয়ান 1 বাই এম টু আনার চিন্তা করবো। তার মানে আগের ক্যালকুলেশন থেকে একটু আলাদা রকম হবে, যাতে এখানে 1 বাই এম ওয়ান 1 বাই এম টু আসে। তাহলে যখন বিয়োগ করতে যাবে তখন 1 বাই এম টু মাইনাস 1 বাই এম আসবে। যখন 1 বাই এম টু মাইনাস 1 বাই এম আসবে তখন এই এক্স যেখানে লিখছো ওখানে দেখবে ইউ টু মাইনাস ইউ ওয়ান আসবে, দেখাচ্ছি ক্যালকুলেশন। এক্ষেত্রে ইউ টু মাইনাস ইউ ওয়ান আসবে, আগের ক্ষেত্রে এখানে কি এসেছিল? ইউ টু মাইনাস ইউ ওয়ান এসে ওখানে ভি ওয়ান মাইনাস ভি টু এসেছিল, নিয়ে ভি ওয়ান মাইনাস ভি টুটাকেই বলেছিলাম ইউ টু মাইনাস ইউ ওয়ান ইকুয়াল টু এক্স। কিন্তু এখানে যখন ইউ টু মাইনাস ইউ ওয়ান এসছে তখন সেটাকে এক্স বলা যাবে, কিন্তু ইউ টু ভি টু মাইনাস ভি ওয়ান মাইনাস ভি টু এলে পরে সেখানে এক্স তখনই বলা যায় যে বস্তু আর পদার্থ তো ফিক্স থাকে। কিন্তু যখন বস্তু আর পদার্থ ফিক্স থাকুক বা না থাকুক, ইউ টু মাইনাস ইউ ওয়ানটা তো সবসময় এক্স বটে, কারণ তখন তার ওই ভি টু সমান ইউ ওয়ান আর ভি ওয়ান সমান ইউ টু এই প্রমাণটা দরকার পড়ছে না। আর ওটা তখনই হয় যখন বস্তু পদার্থ ফিক্স থাকে। তাহলে ফিক্স থাকুক বা না থাকুক ইউ টু মাইনাস ইউ ওয়ানের জায়গায় কী বসাতে পারবো? তার মানে এই প্রমাণটা এখন যেটা পেলাম সেটা বস্তু আর পদার্থ তো ফিক্স থাকলেও হবে, না থাকলেও, সেই জন্য থাকুক বা না থাকুক ক্ষেত্রে কিন্তু এই প্রমাণ। এবার যদি খেয়াল করো এখান থেকে ওই প্রমাণটাকে, এখানে দেখো এম ওয়ান এম টু রসও করবো, নিয়ে হয়ে যাবে এম ওয়ান মাইনাস এম টু বাই এম ওয়ান এম টু, উপরে উঠে যাবে। তাহলে এফ ইকুয়াল টু কী হয়ে যাবে বলো তো? এক্স এম ওয়ান এম টু এম ওয়ান মাইনাস এম টু। এইবার বস্তু আর পদার্থ দূরত্ব যখন ফিক্স থাকে তখন এম ওয়ান এম টু গুণফলের মান কত হয়? তাহলে এক্স বাই এম ওয়ান মাইনাস এম টু চলে এলো, যখন 17 কাজে লাগিলাম। তার মানে এইটাই তখন আবার ওতে রূপান্তরিত হয়ে যাচ্ছে যখন ওর কন্ডিশনকে মানছে, কিন্তু কন্ডিশনকে না মানলেও এটা প্রত্যেক ঠিক, তখন এই এম ওয়ান ইন্টু এম টুর মানটা 1 নয়। হ্যাঁ, ওখানে করে বললাম যে একটা ভি ওয়ান বাই ইউ ওয়ান বটে আর একটা ভি টু বাই এম ওয়ান যদি হয় ভি ওয়ান বাই ইউ ওয়ান আর এম টু কত বটে? ভি টু বাই ইউ টু। এই দুটো যদি গুণ করো তাহলে কী হচ্ছে? ভি ওয়ান ভি টু বাই ইউ ওয়ান ইউ টু। এবারে ভি ওয়ান সমান ইউ টু আর ভি টু সমান ইউ ওয়ান, তাহলে কাটাকুটি করে সব 1 হয়ে যাচ্ছে না? তাহলে দিয়ে 1 এম টু গুণফল 1।
কিন্তু ওটা তো এখন তো বুঝতে ফিক্স থাকবে, তাই তো বললাম আমি। থাকতে পারে না থাকতে পারে। থাকতে পারে না থাকতে পারে এইটা, এবার এটা থেকে ক্যালকুলেশন করে এটা পেলাম, নিয়ে যখন m1 m2 গুণফলটা 1 বসেছি, মানে কি বস্তু পদার্থ ফিক্সড আছে, ফিক্স থাকলে পরে m1 m2 1 হয়, আর যখন m1 m2 1 হয় তখন কি হয়, তখন ওই প্রমাণটা হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারা যে বস্তু পদার্থ ফিক্স থাকলে পরে x/m1 মাইনাস m2, আর থাকুক বা না থাকুক সেক্ষেত্রে এইটা অ্যাকচুয়ালি থাকলে পরে ওটাই হয়ে যাচ্ছে, আর না থাকলে পরে এইটা। কিন্তু এবার আমি বলতে পারি যে থাকুক বা না থাকুক দুক্ষেত্রেই এটা। তার মানে ফর্মুলা যদি দুটোর মধ্যে একটা মনে রাখতে চাও, তাহলে এটা মনে রাখা কিন্তু দুটো ভেবে নেওয়া যাচ্ছে। আর এই শর্ত যদি মনে রাখো আবার, তাহলে একেবারে ওটাই চলেও আসছে এবার। তার মানে ঘুরিয়ে প্রমাণটা তুমি এইভাবেও করতে পারো, ওই প্রমাণটা যদি দিয়েছে এটাই করলি নি, শেষের মিনিটে দেখাইলে নিয়ে তারপর শেষে বলে দিলে এবং এই প্রমাণটা 1, তাহলে তুই প্রমাণটা হবে। তাহলে প্রমাণও তোমাকে দুটো আলাদা করে খেয়াল রাখার দরকার নাই, প্রমাণও একটাই খেয়াল রাখলে নিয়ে মনে রাখবে যখন ওটা প্রমাণ করতে হবে শেষে আরেকটা লাইন লিখে দেবে, আর যদি এটাই প্রমাণ দেবে এখনই শেষ হয়ে যাবে, তাহলে প্রমাণও দুটো করতে হবে না, ঠিক আছে? তাহলে মাথাতে জায়গা কম লাগবে, যত তুমি সংখ্যাটা কমিয়ে দিতে পারবে। আর দুটো ছোট মতন ফর্মুলা মনে রাখতে বলেছিলাম, m = f/f + u আর m = f - v/a। এটা দর্পণের ক্ষেত্রে কিরকম ছিল? দর্পণের ক্ষেত্রে m ছিল f/f - u আর m = f - v/f ছিল, অর্থাৎ এই সম্পর্কটা দর্পণ আর লেন্সের ক্ষেত্রে একই। তাহলে মনে রাখা সুবিধা হয়ে গেল, এর মানে সম্পর্ক দু ক্ষেত্রেই একই। আর এইটা মনে রেখে দিলে যে দর্পণের ক্ষেত্রে f/f - u আর লেন্সের ক্ষেত্রে f/f + u, ব্যাস, তাহলে তখন দুটো ক্ষেত্রে কাজ হবে। যখনই একটা কাজ করবে তার সঙ্গে আরেকটা কাজ করে নেওয়ার চেষ্টা করবে, তাহলে কী হবে, কাজটা বাড়বে না, কাজটা কমে গেল, তাহলে দুটো কাজই হয়ে গেল একসঙ্গে। কারণ কাজ তো তোমাকে সবগুলো করতেই হবে, তাই একটা করতে করতেই যদি আর একটা কাজের সঙ্গে জুড়ে দিতে পারো, দুটোকেই মনে রেখে দিতে পারো, তাহলে একসঙ্গে দুটো কাজ হয়ে গেল। বলছি বেশ, আরেক ঝলক শুধু এটা বলে দিতে পারেন। সমবায় বলে একটা ছিল, আরেকটা জিনিস বলে দিই, লেন্স মেকআপ ফর্মাটা বললাম নাকি? স্যার আগে এটা আগে আছে বুঝানো হয়েছিল। লেন্স মেকআপ ফর্মাটা বুঝিস না আগের হ্যাঁ একদিন বুঝি তো এর আগে সেটা লেন্স মেকআপ ফর্মাটা হয়ে গেছিল জানো? হ্যাঁ আমার মনে আছে, মনে আছে বেশ, তাহলে শুধু লেন্স সমবায়টা বলে দিই। লেন্স সমবায়টা বলার পরে একটু মতন ওই কী বলে বলি, আলোকীয় যন্ত্রাদিটা সামান্য বলবো। বেশ, শুনে না তাহলে লেন্স সমবায়ের ক্ষেত্রে ধরো পাশাপাশি দুটো লেন্স রাখা হয়েছে, পাশাপাশি দুটো লেন্স রাখা হয়েছে, ছবিতে দেখছি দুটো উত্তর লেন্স রাখা হয়েছে, কিন্তু প্রমাণটা কিন্তু আলটিমেটলি দুটো উত্তর লেন্সের জন্য নয়, দুটো উত্তল হতে পারে, দুটো অবতল হতে পারে, একটা উত্তর একটা অবতল, যা খুশি হতে পারে। শুধুমাত্র ধরে নেবো যে দুটো লেন্স আছে যাদের ফোকাস দূরত্ব কত f1 আর f2। যখন ক্যালকুলেশন করবো তখন প্রকৃতপক্ষে দুটো লেন্সকে উত্তর লেন্স ধরে করছি না। এবার ছবির ক্ষেত্রে তো পার্টিকুলার রাখতে হবে, তখন ছবিতে কিন্তু উত্তর লেন্স ধরে এঁকেছি, আপনার চিন্তাটা উত্তর লেন্স ধরেই করবো, কিন্তু সমীকরণ যেটা লাস্ট ফর্মুলাটা পাবো সেটা কিন্তু সাধারণ সমীকরণ বলছি। ধরো এই লেন্সটার ফোকাস দূরত্ব f1 আর দ্বিতীয় যে পরের লেন্সটা ডান দিকে বসানো হয়েছে তার ফোকাস দূরত্ব f2। এবার প্রথম লেন্সটার রেসপেক্টে যখন ইউ দূরত্বে এ বিন্দুতে বস্তু রাখা হয়েছে, তখন সেই লেন্সটা যার আলোক কেন্দ্র O1 তার ক্ষেত্রে বস্তু দূরত্ব ইউ, সে প্রতিবিম্বটা তৈরি করতে ধরলাম A1 বিন্দুতে, তাহলে সেক্ষেত্রে এই দূরত্বটা কি দূরত্ব? প্রতিবিম্ব দূরত্ব। কিন্তু এই প্রতিবিম্ব দূরত্বটা কোথা থেকে হিসাব করা হয়? এই আলোক কেন্দ্র থেকে। বস্তু দূরত্ব চিন্তা করা হবে ওই আলোক কেন্দ্র থেকে,
পরে এবার যখন দেখছি ওর পাশে আর একটা লেন্স বসিয়ে দেওয়া হয়েছে, সেই লেন্সটা কি করবে, ওখানে প্রতিবিম্ব তৈরি হতে দেবে না। ও কি করবে, আরো আগে প্রতিবিম্ব তৈরি করে দেবে। যদি ওটা উত্তর লেন্স হয়, এখন কিন্তু উত্তর লেন্স তৈরি করছি ভাবছি, কিন্তু তখন ওরা আরো আগে মিলিয়ে দেবে। যদি এটা অবতল লেন্স হইতো তাহলে একটু দূরে গিয়ে মেলাইতো, এটি ছবিটা তখন একটু পাল্টাবে। সেই জন্য ক্যালকুলেশন কমন হচ্ছে কিন্তু। বেশ, এবার তাহলে তখন A2টা হচ্ছে ফাইনাল প্রতিবিম্ব। তখন যখন A2টা ফাইনাল প্রতিবিম্ব, তখন দ্বিতীয় যে লেন্সটা, সেই লেন্সের ক্ষেত্রে A1টা কি বলে, অসৎ বস্তু, আর A2টা হচ্ছে অবস্থানটা ফাইনাল প্রতিবিম্ব। এইবার যেটা খেয়াল করার বিষয়, A1টা প্রথম লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান, ওইটাই আবার দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে অসৎ বস্তুর অবস্থান। কিন্তু যখন প্রথম লেন্সের জন্য চিন্তা করবো, তখন প্রথম লেন্সের আলোক কেন্দ্র থেকে হিসেব করব এবং সেটা প্রতিবিম্ব দূরত্ব। যখন ওটাকে অসৎ বস্তুর দূরত্ব নেবো, তখন তো দ্বিতীয় লেন্সের আলোক কেন্দ্র থেকে চিন্তা করতে হবে। তখন এক্স্যাক্টলি দেখো, প্রথম লেন্সের ক্ষেত্রে যেটা প্রতিবিম্ব দূরত্ব হবে, দ্বিতীয় লেন্সটার ক্ষেত্রে সেই দূরত্বটাই কিন্তু অসৎ বস্তু দূরত্ব হবে না, যেহেতু O1 O2 আলাদা দুটো বিন্দু। এই সমস্যা মেটাবার জন্য O1 O2 কোথাও থেকে চিন্তা করা হবে না, তার একটা মিডিল পয়েন্ট, যেটা টাচিং পয়েন্ট, ওখান থেকে সব কিছু হিসেব করা হবে কমন। এই হিসেবটা গোলমালটা কাটাবার জন্য বা জটিলতা দূর করার জন্য সব কোথা থেকে হিসেব করবো, দুটো লেন্সের যে টাচিং পয়েন্ট, ওখান থেকে সব কিছু হিসেব করবো। না চিন্তা করবো প্রথম লেন্সের আলোক কেন্দ্র থেকে, না চিন্তা করবো দ্বিতীয় লেন্সের আলোক কেন্দ্র থেকে, সব কিছু হিসেব করবো কোথা থেকে, টাচিং পয়েন্ট থেকে। তাহলে আর ওই কম বেশি ব্যাপারটা আসবে না। বেশ, তারপরে যেটা করা হবে, প্রথম লেন্সের ক্ষেত্রে একবার ইকুয়েশন করা হবে, দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে একবার ইকুয়েশন করা হবে। কি হবে, প্রথম লেন্সের ক্ষেত্রে যেটা প্রতিবিম্ব দূরত্ব V1, ওটাই দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে অসৎ বস্তু দূরত্ব হিসেবে কাজে লাগাবো। আলটিমেটলি ওটা যখন যোগ করতে যাবো, তখন ওই V1টা কেটে যাবে, থাকবে শেষমেশ ইউ আর ভিটা। এবার যখন দুটো লেন্সকে সরিয়ে দিয়ে একটাই লেন্স বসাবো, তখন সেখানেও কে থাকবে, ইউ আর ভি থাকবে, কারণ তখন পর্যন্ত V1টা আসবেই না মাঝখানে। তার মানে দুটো লেন্স পৃথক পৃথক করে করার পরে যোগ করলে পরে V1টা অঙ্ক কত কেটে যাচ্ছে। আর যখন দুটো লেন্সকে সরিয়ে দিয়ে একটাই লেন্স বসাচ্ছি, তখন প্রথম থেকেই ক্যালকুলেশনে ইউ আর ভি থাকছে, V1 থাকছেই না। যখন ওই দুটোকে কম্পেয়ার করবো, তখন এফের সঙ্গে F1 F2 সম্পর্ক পেয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি এবার ক্যালকুলেশনটা। প্রথম লেন্সের ক্ষেত্রে যখন ক্যালকুলেশনটা করছি, V1 ইউ আর F1, সৎ বিম্ব গঠন, তাই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। এবার যখন অসৎ বস্তু দূরত্ব ধরছি, তখন বস্তু দূরত্ব হচ্ছে V1, কিন্তু অসৎ বস্তু দূরত্ব তো প্লাস, তার কারণে মাইনাসটা রয়ে গেছে। কারণ বলছিলাম এখানে কোন আগে, অসৎ বস্তুর ক্ষেত্রে বস্তু দূরত্ব পজিটিভ হয়, তার কারণে এই মাইনাসে মাইনাসে প্লাসটা হবে না। এবার মাইনাসে মাইনাসে প্লাস হবে না বলেই তোমার ক্যালকুলেশনও সহজ হয়ে যাবে, এবং যা হবার তাই হবে। সেটাও সুবিধার, যে অদ্ভুতভাবে যেটা হবার সেটাই হয়ে যাবে। কিন্তু যে অসৎ বস্তু বলে ডান দিকে হইলো, ডান দিকটা প্লাস হইলো, ডান দিকটা প্লাস হইলো বলেই এখানে যখন খেয়াল করছি এইটা আর এইটাকে, তখন তো প্লাস মাইনাস করে কেটে যাচ্ছে, আর কেটে গিয়ে তোমার কী হলো, শুধু ভিউ দিয়ে চলে এলো। আর যখন আমরা এবার একটাই লেন্স বসিয়ে ক্যালকুলেশন করছি, তখন ভি আর ইউ আর এফ থাকছে, তখন প্রকৃত বাঁ দিকটার সঙ্গে বাঁ দিকটা মিলে গেল, তার জন্য ডান দিকের সঙ্গে ডান দিক মিলে গেল। অঙ্কগত যে ভাবনা চিন্তাগুলো প্লাস মাইনাস করে আমরা চিন্তা করছি, সেই চিন্তা ভাবনাগুলো যখন অ্যাপ্লাই করছি, তখন দেখছি সুন্দরভাবে কিছু জিনিস পেয়ে যাচ্ছি। তার মানে বোঝাপড়াগুলো খুব সুন্দর আছে। এবার বলেছিলাম একটা সহজ কথা, দুটোই যদি উত্তর লেন্স হয়, তাহলে তুল্যটা অবশ্যই উত্তর লেন্স হবে, আর দুটোই যদি অবতল লেন্স হয়, তার তুল্য লেন্সটা অবতল লেন্স হবে। আর একটা উত্তর, একটা যদি অবতল হয়, তাহলে তুল্যটা উত্তর হতে পারে, অবতল হতে পারে। যে লেন্সটার ফোকাস দূরত্ব কম হবে, তুল্যটা সেই প্রকৃতির হবে, কারণ 1/, আছে। বেশ, আর একটা ছোটো মতন ধারণা মনে করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আলোর বর্ণের উপর নির্ভর করে লেন্সের ফোকাস দূরত্ব পাল্টায়। লাল আর নীলের মধ্যে যদি বলি, কোন বর্ণের আলোর জন্য কোনো একটা লেন্সের ফোকাস দূরত্ব বেশি বা কোনটার ভিতরে কম, মানে একটাই পার্টিকুলার লেন্স নিলাম, কিন্তু একবার লাল বর্ণ ব্যবহার করছি, তখন ফোকাস দূরত্বটাও বেশি দেখাবে, না নীল বর্ণ আলো ব্যবহার করবো তখন ফোকাস দূরত্ব বেশি দেখাবে। লাল বর্ণ আলো ব্যবহার করলে পরে ফোকাস দূরত্ব বেশি পাওয়া যাবে, নীল বর্ণ আলো ব্যবহার করলে কম পাওয়া যাবে। তার মানে লাল বর্ণ ব্যবহার করলে পরে যে ফোকাস দূরত্বের মানটা, সেটা তুলনামূলকভাবে বেশি। ঠিক আছে, বেশ। পরবর্তীকালে প্রতিফলন, প্রতিসরণ, লেন্স সব মিলিয়ে হয়তো অঙ্কের একটা ক্লাস ঠিক নয়, অঙ্কের একটা শর্ট দেওয়া থাকবে, যেখানে সমস্ত অঙ্কগুলোর অল্প অল্প বোঝানো থাকবে।
শুধু অঙ্কের, মানে প্রতিফলন প্রতিসরণ মিলিয়ে একটা অঙ্কের ব্যাপার। না, এটা শুধুমাত্র কিছু অঙ্ক বলে দেওয়া থাকবে, যে অঙ্কগুলোকে ওখানে একবার দেখে নিতে পারবে। এবার ইয়েটা বলে দিচ্ছি, ওই যন্ত্রাদিটা। হ্যাঁ, যন্ত্রাদির ব্যাপারটা খুব সংক্ষেপে বলছি, কারণ যন্ত্রাদির ব্যাপারে বুঝিয়েছিলাম তোমাদেরকে। প্রধান যেটা ব্যাপার ছিল ছবিগুলো, ওই স্মরণবীক্ষণ যন্ত্র, যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র, যন্ত্রগুলোর ছবিগুলোকে একটু ভালোভাবে খেয়াল করা, সেটা আবার আমি খেয়াল করে দিচ্ছি। আর চোখের ব্যাপারে সামান্য কথা বলেছিলাম, সেটা তো গল্পের মতন বলেছিলাম, বুঝে গেছি, বলছি। প্রথম ফার্স্ট ব্যাপার হচ্ছে আমরা বস্তুকে যে ছোট বড় দেখি তার ব্যাপারে গল্প কী ছিল। সেক্ষেত্রে বলেছিলাম বীক্ষণ কোণ ব্যাপার ছিল, অর্থাৎ বস্তু যত দূরে চলে যায় চোখ থেকে তত প্রকৃত বীক্ষণ কোণের মানটা কমতে থাকে, আর বীক্ষণ কোণ কমতে থাকে বলেই প্রকৃতপক্ষে আমরা বস্তুকে ছোট দেখি। আর বস্তু যত কাছে আসে বীক্ষণ কোণ বাড়ে এবং তুলনামূলকভাবে বস্তুকে বড় দেখি। বড় দেখি বলতে বস্তুকে বস্তুর চেয়ে বড় দেখি না, বস্তুকে বস্তুর মতো দেখি, বড় দেখি। যখন আমরা সবচেয়ে কাছে 25 সেন্টিমিটার দূরত্বে রাখি সুস্থ অবস্থায়, তখন সবচেয়ে বস্তুকে বড় দেখতে পাই। বড় দেখতে পাই বলতে ওটা স্বাভাবিক ব্যাপার। এবার ওর চেয়ে আর বড় দেখতে পাই না, এবার তার চেয়ে যদি কাছে নিয়ে যাই তাহলে দেখতে পেতেই অসুবিধা হয়। এবার 25 সেন্টিমিটার থেকে যত দূরে বস্তু নিয়ে যাবে দেখতে তো পাবো, কিন্তু বস্তুকে ছোটো দেখবে। এবার কখনো কখনো কী হয় না, 25 সেন্টিমিটার দূরত্বে দেখে বস্তুকে আমরা দেখতে পাই না, যদি আমাদের চোখের সমস্যা হয়। সেই সমস্যা বলতে কি, অনেক সময় লেন্সটার সমস্যা হতে পারে, অনেক সময় হতে পারে লেন্স আর রেটিনার মাঝে ডিস্টেন্সটা পাল্টে গিয়েছে। এই ধরনের কোনো সমস্যা হওয়ার কারণে তুমি 25 সেন্টিমিটার দূরত্বে রেখে বস্তুকে দেখতে পাচ্ছ না। কিংবা দূরের ব্যাপারেও সমস্যা হতে পারে, যে হয়তো এমনিতে সাধারণভাবে আমরা যত দূরেই বস্তু রাখি না কেন দেখতে পাই, ছোটো হতে পারে কিন্তু দেখতে তো পাই। কিন্তু যখন আমাদের সমস্যা হয় দূরে দেখার বস্তুর ব্যাপারেও, তখনও সেই সমস্যা হয়ে যায় যে দূরের বস্তু বলতে অনেক দূরের বস্তু দেখতে পাচ্ছি। হয়তো সাপোজ 200 মিটার পর্যন্ত দেখতে পাচ্ছি, 200 মিটার থেকে দূরে বস্তু রাখলে পরে দেখতে পাচ্ছি। তার মানে তখন আমার ক্ষেত্রে কী হয়েছে, ওই 200 মিটারটাই আমার কাছে অসীম হয়ে গেছে। সেই জন্য 200 মিটার দূরত্বে রাখলে দেখতে পাচ্ছি, কিন্তু 200 মিটার থেকে দূরে রাখলে পরে দেখতে পাচ্ছি না। তার মানে সোজা কথা বলতে পারি, সেই সময়ে আমার চোখের হয়েছে অসীমটা 200 সেন্টিমিটার। আর একদিক দিয়ে বলতে পারো ওই 25 সেন্টিমিটারটা হয়তো 40 সেন্টিমিটার হয়ে গেছে, তখন তার মানে তোমার চোখের সাপেক্ষে কী হয়েছে, 40টাই 25-এর মতন ব্যাপার হয়ে গেছে। তখন সেক্ষেত্রে 40 সেন্টিমিটার দূরত্বে রাখলে পরে বস্তুকে দেখতে পাবে, কিন্তু 25 সেন্টিমিটার দূরত্বে রাখলে বস্তুকে দেখতে পাবে না। তখন যখন আমরা চশমা পরে 25 সেন্টিমিটার দূরত্বে রেখেই বস্তুকে দেখতে পাই, তখন গল্প কী বলেছিলাম, কেন দেখতে পাচ্ছি। আরেকবার বলছি, যে আমার চোখ হয়তো গন্ডগোল হয়ে গেছে, তার কারণে 25 সেন্টিমিটারে না দেখতে পেয়ে 25 থেকে 40-এ যখন রাখছি তখন দেখতে পাচ্ছি। কিন্তু যখন চশমা পরে দেখছি তখন আবার 25 সেন্টিমিটারে দেখতে পাচ্ছি এবং সুস্থ হয়ে গেছি বলে মনে হচ্ছে। তো যখন 25 সেন্টিমিটার দূরত্বে চশমা পরে দেখতে পাচ্ছি তখন হচ্ছে দেখি না, তখন হচ্ছে দেখি। হ্যাঁ, তার মানে বস্তুটাকে রাখছি কোথায়, এখন চশমা পরে কোথায় রাখছি, 25 সেন্টিমিটার রাখছি। তখন 25 সেন্টিমিটার রেখে কিন্তু চশমা পরে দেখতে পাচ্ছি, আর খালি চোখে দেখলে কোথায় দেখতে পাচ্ছি, 40-এ। খালি চোখে 40-এ দেখছি, চশমা পরে কোথায় দেখতে পাচ্ছি, 25-এ। এবারে বলছি চশমা পরে যখন 25-এ দেখতে পাচ্ছ তখন কেন দেখতে পাচ্ছ। হ্যাঁ, তার মানে তো বস্তুটাকে রাখছো কোথায়, 25 সেন্টিমিটারে, কিন্তু চশমাটা লেন্স সে প্রতিমধ্যে করছে কোথায়, 40 সেন্টিমিটার। এবার আমাদের চোখে তখন চোখ তখন কি দেখছে, 40 সেন্টিমিটারের একটা প্রতিমধ্য দিয়ে গিয়েছে, তখন সে প্রতিমটাকে দেখতে পাচ্ছে। তার মানে আমার চোখের পছন্দ মতন পজিশনে লেন্স প্রতিবিম্ব তৈরি করতেছি। একই ঘটনা অসীমে দেখতে পাচ্ছি না, কিন্তু 200 মিটারে দেখতে পাচ্ছি। এইবার চশমা পরে কিন্তু অসীমে বস্তু রাখলেও দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি, তখন চশমা পরে রাখলে অসীমে থাকা বস্তুর প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে, 200 মিটারে। এবার 200 মিটারে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, চোখ তখন দিব্যি দেখতে পাচ্ছে। তার মানে হচ্ছে চশমা পরলে পরে হচ্ছে দেখি, চশমা আমার চোখের পছন্দ মতন পজিশনে, এই গল্পটা খেয়াল লাগলে অঙ্কগুলো হয়ে যাবে, যে চশমা আমার পছন্দ মতন পজিশনে প্রতিবিম্ব তৈরি করে দিচ্ছে, তখন আমরা দিব্যি সেই পছন্দ মতন পজিশনে দেখতে পাচ্ছি। মানে আমাদের চোখের গোলমাল থাকলেও ওই গোলমাল অনুযায়ী চশমা ব্যবস্থা করে দিচ্ছে যাতে আমরা দেখতে পাই। তার মানে চশমা পড়ার পরে আমরা সুস্থ হচ্ছি না, দেখার সমস্যাটা মিটছে, সমস্যা কিন্তু ভেতরে রয়ে গেছে। বেশ, এবার পরপর একটু দূরবীক্ষণ অনুবীক্ষণ সেই ব্যাপারগুলো একটু চর্চাতে বলছি। বলেছিলাম যে যখন ডি দূরত্ব বলতে ক্যাপিটাল ডিটা কী দূরত্ব, ওই 25 সেন্টিমিটার, মানে নিকটতম যত নিম্নতম ক্ষুদ্রতম দূরত্বে বস্তুকে দেখতে পাই, যেটা জেনারেলি 25 সেন্টিমিটার। সেই দূরত্বে H0
হাইটের একটা বস্তু রেখেছি, এইচ নট বলতে হাইট অফ অবজেক্ট, যেটা বীক্ষণ কোণ তৈরি করেছে থিটা নট, সেক্ষেত্রে বলতে পারি ট্যান থিটা নট ইকুয়াল টু এইচ নট বাই টি। এবার থিটা যদি ক্ষুদ্র হয় তাহলে থিটা নট ইকুয়াল টু এইচ নট বাই টি। এটা কি বুঝলাম? এটা বুঝলাম সবচেয়ে নিকটতম যে দূরত্বে বস্তুকে আমরা দেখতে পাই সেই দূরত্বে একটা বস্তুকে রেখেছি, সে যে উৎপন্ন বীক্ষণ কোণ তৈরি করেছে সেই বীক্ষণ কোণটাকে নিয়ে একটা লিখলাম। এবার যখন আমরা একটা লেন্স ব্যবহার করছি বাড়তি, সেই লেন্সটাকে ব্যবহার করে আমরা দেখতে চাইছি, তখন সেটা দুর্গম দেখা বুঝবো আমরা। একটা বুঝছি এমনভাবে বস্তুটাকে লেন্সের সাপেক্ষে রাখবো যাতে ফাইনাল প্রতিবিম্বটা কোথায় হয়? অসীমে হয়। কারণ যখন রশ্মিগুলো সমান্তরাল হয়ে গেল তখন আমার চোখ এই রশ্মিগুলো কোথা থেকে আসছে বলে দেখবে, সেই জন্য তখন এটাকে কি বলা হবে? অসীম ফোকাসিং। এটা একটা কেস। আর একটা কেস হচ্ছে যখন বস্তুটাকে এমনভাবে লেন্সের কাছে রাখা হবে যেন ফাইনাল প্রতিবিম্বটা কোথায় হয়? ডি দূরত্বে তৈরি হয়, অর্থাৎ নিকটতম স্পষ্ট দর্শনের যেটা 25 সেন্টিমিটার সেই দূরত্বে তৈরি হয়। সেটাকে তখন কি বলছে? স্পষ্ট দর্শনের নিকট বিন্দুতে ফোকাসিং। এক্ষেত্রে অবশ্যই বুঝতে পারছি বস্তুটা কোথায় রাখবো? লেন্সের ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে। কিন্তু ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে বলতে এমন এক কম দূরত্বে যেন ফাইনাল প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়? তার মানে ইউনটের একটা পার্টিকুলার ভ্যালু থাকবে, যে ভ্যালুর জন্য প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে? ডিতে। কিন্তু প্রথম কেসটা কিন্তু সহজ ব্যাপার, যেহেতু ফাইনাল প্রতিবিম্বটা অসীমে হতে হবে তাহলে সেক্ষেত্রে বস্তুটাকে কোথায় রাখবো? ফোকাসেই। সেক্ষেত্রে ফোকাসেই রাখবো। আর ওক্ষেত্রে কোথায় রাখবো? ফোকাসের থেকে কম দূরত্বে। কিন্তু কম দূরত্বে বলতে কোথায় তা পার্টিকুলার বলতে পারছি না, সেই ওখানে একটা ক্যালকুলেশন করতে হবে, সেটা পরে দেখে নিচ্ছি না। বেশ, এক্ষেত্রে তো খুব সহজ ব্যাপার। এক্ষেত্রে যদি থিটা কোণ তৈরি করে থাকে বীক্ষণ কোণ, তাহলে থিটা ইকুয়াল টু এইচ নট বাই এফ। এইবার বিবর্ধনের সংজ্ঞা অনুযায়ী থিটা বাই থিটা নটটাই বিবর্ধন। এবারে থিটা নটের মানটা বসিয়ে দাও, তাহলে ডি বাই এফ পেয়ে গেল। তাহলে অসীম ফোকাসিং এর ক্ষেত্রে সরল বীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে বিবর্ধনের মান কত বেরিয়ে গেল? ডি বাই এফ, যেখানে ডি আর এফ এর মান জানা থাকলেই এম পেয়ে গেল। এক্ষেত্রে প্রথমে আমরা যখন চিন্তা করবো থিটা ড্যাশ বলে, সেই থিটা ড্যাশের মানটা এইচ নট বাই ইউ নট বলবো, কিন্তু ইউ নটের মানটা কোনো নির্দিষ্ট না। এবার যখন আমরা এম ড্যাশ থিটা ড্যাশ বাই থিটা নট করবো তখন শেষমেশ ডি বাই ইউ নট করবো। ওখানে কি পেয়েছিলাম? ডি বাই এফ। এখানে কি বললাম? ডি বাই। কিন্তু ইউ নটের মানটা তো কোনো মান নয়, শুধু এটা জানি ইউ নটের মানটা কি বলে? ইউনিটের মানটা কি বলে? শুধুমাত্র বলতে পারি ইউনিটের মানটা ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্ব, কিন্তু মানটা তো জানি না। তাহলে ইউনিটের মানটা কার আকারে বার করতে হবে? এফের আকারে বার করতে হবে। সেই এফের আকারে বার করার জন্য কি করব? ওই যেটা পেলাম সে ডি বাই ইউ নট, এই ডি বাই ইউ নটের মানটা লেন্সের সমীকরণ থেকে বার করব। লেন্সের সমীকরণ থেকে যখন বার করছি তখন এটা এই সমীকরণে খেয়াল করবো ফাইনাল প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছে? ডিতে। তাই ভি এর জায়গায় কি বসালাম? ডি বসালাম। এবার আমাদের টার্গেট কি? ডি বাই ইউনিটের মানটা বার করা। সেই টার্গেট ফুলফিল করার জন্য এরকম শিখেছি আমরা যে কি করবো? উভয় পক্ষকে, কারণ এইখানটা দেখছি ডি দিয়ে গুণ করে ডি বাই ইউনিট পাবো, এবার এইখানটা পাওয়ার জন্য সবকটাকেই ডি দিয়ে গুণ করতে হবে, না রাগ করবে। রাগ করবে না, একটু অঙ্কগত ভুল হবে, অঙ্কগত রাগ হবে, আলটিমেটলি ভুল হবে। তাই সমীকরণের ক্ষেত্রে উভয় পক্ষে একটার প্রয়োজনে বাকিগুলোকেও গুণ করতে হবে। ঠিক আছে? মানে একজনকে কাউকে তোমাকে লাড্ডু দিলে সবাইকেই লাড্ডু দিতে হবে, একটা সমস্যা আছে, সেরকমভাবে ভাববে, তাহলেই সহজ হয়ে যাবে। বেশ, সেখান থেকে তাহলে ফাইনালি এম ড্যাশ মানটা পেয়ে গেলাম 1 প্লাস ডি বাই এফ। লেসে আরবার মনে করে নাও যে ডি বাই এফ কিংবা 1 প্লাস ডি বাই এফ, ডি বাই এফ কিংবা 1 প্লাস ডি বাই এফ, কোন ক্ষেত্রে বিবর্ধনের মানটা বেশি? 1 প্লাস ডি বাই এফ। অর্থাৎ যখন ফাইনাল প্রতিবিম্ব ডি দূরত্বে তৈরি করার ব্যবস্থা করবো তখনই কিন্তু বিবর্ধনের মানটা বেশি আসবে। আমাদের এরকম মনে হতে পারে কিন্তু অসীম ফোকাসিং এর ক্ষেত্রে বিবর্ধনের মানটা বেশি হবে, মনে হয়। তার মানে যে প্রতিবিম্বটা অসীমে হবে তার নিশ্চয় প্রতিবিম্বটা বেশি বড় হবে। কিন্তু প্রতিবিম্বটা যখন অসীমে হবে, এমনিতে বস্তু যখন অনেক দূরে থাকে তখন বস্তুকে ছোটো থেকে বড় দেখি। এবার সব থেকে বড় দেখি কোথায়? তাহলে সেই জন্য প্রতিবিম্বটা যখন ডি দূরত্বে তৈরি তখনই বড় দেখবো না। কারণ তার আগেই আমরা গল্পটা বুঝলাম প্রতিবিম্ব বস্তু যখন ডি দূরত্বে থাকে তখনই সব থেকে কী দেখি। সেরকম প্রতিবিম্বটাও যখন ডি দূরত্বে তৈরি হবে তখন সব থেকে কী দেখবো? তখন সেই জিনিস সব ক্ষেত্রে প্রতিবিম্বটা বড় হচ্ছে, বিবর্ধনটা বড় হচ্ছে। এবার তোমাদের একটা প্রশ্ন বলেছিলাম হয়তো, আবার মনে করে দিচ্ছি, যে সরলনিরীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে এফ এর মানটা যত কমাবো বিবর্ধনের মান তত বাড়বে। তাহলে সেক্ষেত্রে বিবর্ধনের মানটা ইচ্ছা মতন অনেক বাড়াতে পারবো। তাহলে যৌগীয় নিরীক্ষণ যন্ত্র অর্থাৎ দুটো লেন্স আনার ভাবনা চিন্তা এলো কেন?
মানে স্মরণবীক্ষণ যন্ত্রে করে অযথা দুটো লেন্স ব্যবহার করে জটিল যৌগিক অনুবীক্ষণ যন্ত্র তৈরি করা হলো কেন? সিলেবাস বাড়ানোর জন্য না। ভুলে গেছি বলছো, কিন্তু ভুলে যাওয়াটাই কঠিন বলেছিলাম, মনে রাখাটাই সোজা। আর তোমাকে যদি বলা হয় এটা খুব ভালো করে মনে রাখো, তাহলে তুমি মনে রাখতে পারবে? আর তোমাকে যদি বলে এটা ভুলে যাও বলে বুঝতে পারবে? তার মানে আমাদের হাতে কোনটা আছে? মনে রাখতে। তাহলে ইচ্ছা করলে কি করা যায়? মনে রাখা যায়। ইচ্ছা করলে ভুলেই যায় কিন্তু সেটা। তার মানে মনে রাখার ইচ্ছা করি না, এইটাই তো প্রমাণ হলো। তাহলে ভুলে যাও না, মনে রাখার ইচ্ছা করো, কারণ ওটা গুরুত্বপূর্ণ মনে করো নাই, তাই মনে রাখো না। কিন্তু অনেক সময় তো অনেকের নাম ধাম মনে রাখো, কি মনে রাখো তো? তাহলে অনেকের নাম ধাম মনে রাখতে পারো কি করে? তার মানে নামটা পছন্দের, তাই নামটা মনে রেখেছো, কিন্তু ফর্মুলাটা পছন্দের নয় বা মনে রাখার প্রয়োজন মনে করছো না, তাই মনে রাখছো। তার মানে সেই জিনিসটাই মনে রাখি যেটা সেই জিনিসটাই ভুলে যায় যেটা মনে রাখতে চাই না, অটোমেটিক সেটা ডিলিট হয়ে যায় ব্রেন থেকে। বেশ, বলো মনে আছে কারণ? হ্যাঁ, সেটাই বলছি কেন। এটার ক্ষেত্রে এফ এর মানটা যত কমাইতে থাকবো বাতিল থাকবে, ওখানে কি সমস্যা হয়েছিল যে আর পাচ্ছিল না? 25 সেন্টিমিটারের কাছে তো আমি দেখো ঘটনা হচ্ছে তোমাকে এফ এর মানটা কমাইলে হবে, তো এফ এর মানটা কমাই দেবে যাই, সেক্ষেত্রে বস্তুটা কোথায় রাখছি আমরা? বস্তুটা রাখছি কিন্তু ফোকাসের চেয়ে কম দূরত্বে। এইটা যখন ডি দূরত্বে ফাইনাল প্রতিবিম্ব হবে, সেখানে বস্তুটা কোথায় রাখছি? ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে। তাহলে ফোকাস দূরত্ব অনেক কমিয়ে দেবে, তখন কার চেয়ে কম দূরত্বে বস্তু রাখতে শিখবে। এইবার ফোকাস দূরত্ব যত কমাবো তত লেন্সটা মোটা হবে না পাতলা হবে? ফোকাস দূরত্ব যত কমাইতে যাবো কোনো লেন্সটা তত মোটা হবে না পাতলা হবে? দেখবে যার যত সেই পাওয়ারফুল লেন্স পড়ে, যাদের লেন্সের পাওয়ার খুব বেশি হয় তাদের কিন্তু লেন্সগুলো মোটা হয় না পাতলা হয়? তাহলে লেন্সটা যত মোটা হয় তত পাওয়ার বাড়ে, ফোকাস দূরত্ব তত। ফোকাস দূরত্বের সঙ্গে পাওয়ারের সম্পর্ক কি? 1/। তাহলে যত ফোকাস কমাইতে চাইবে পাওয়ার তত বাড়বে আর লেন্সটা তত। লেন্সটা মোটা এত হয়ে গেল যে তুমি ফোকাস দূরত্বে যে কম দূরত্বে বস্তুটা রাখবে, লেন্সের ভিতরে বস্তু রাখতে দেবে। সেই সমস্যাটার জন্যই স্মরণবীক্ষণ যন্ত্রের শেষমেশ ফোকাস দূরত্ব কমিয়ে তুমি আর বিবর্ধনের মান বাড়ানোর সুযোগটাই দেখুন। ফোকাস দূরত্ব থিওরিটিক্যালি বেরিয়ে যাচ্ছে, এই বিবর্ধনের মান থিওরিটিক্যালি বেরিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে যখন ওটাকে তুমি ইউজ করতে যাচ্ছ তখন বস্তুটাকে রাখার ব্যাপারেই সমস্যা হয়ে যাচ্ছে। সেই জন্য কি করা হলো, যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে কি করা হলো, দুটো লেন্স ব্যবহার করা হলো। তাতে কি লাভ হলো দেখো, প্রথম লেন্সটা বস্তুর একটা সদ্বিম্ব তৈরি করল, সেই সদ্বিম্বটা বস্তুর চেয়ে বড় হলো। এইবার এই লেন্সটা আবার এই প্রতিবিম্বটার আবার প্রতিবিম্ব তৈরি করলো। কারণ দুটো ধাপে কি হলো, প্রতিবিম্বের আকারটা বড় হলো। প্রথমে এটা অভিলক্ষ লেন্স, সে একবার প্রতিবিম্বটাকে বড় করলো, তারপরে এই আবার আরেক ধাপে করলো। নিয়ে যদি বিবর্ধনের মানটা খেয়াল করা হয়, দেখা যাবে দুটো লেন্সের যে বিবর্ধন হবে তার গুণফলটা হবে ফাইনাল বিবর্ধন, গুণফল যোগফল নয়। তার মানে কি দারুণভাবে বাড়বে, আর যোগ করলে বাড়ে বেশি না গুণ করলে বাড়ে? তাহলে বেশি বেরিয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ দুটো লেন্সের যে বিবর্ধন তার গুণফলটা হবে মোট বিবর্ধন। এটা সুবিধার জন্যই কি করা হয়, যৌগিক অনুবীক্ষণ এসছে, ঠিক আছে? এবার বাকি ব্যাপারটা তোমরা একটু দেখে নিও, যেটা আগে বলেছিলাম। যেমন মেন ব্যাপার হচ্ছে এই লেন্সের ক্ষেত্রে ছবি আঁকাগুলো দেখিয়েছিলাম, তারপরে জাস্ট ক্যালকুলেশনগুলো দেখিয়েছিলাম, সেই ক্যালকুলেশনগুলো একই রকম আছে।